আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের অঘোষিত ক্লাস। কারণ আমরা আজকে ঘোষণা দেয়নি, হঠাৎ করে লাইভে আসলাম। যারা এই মুহূর্তে যুক্ত হচ্ছেন তারা একটু কমেন্টে জানান যে সাউন্ড ক্লিয়ার কিনা, এটা একটু জানান। আর আমরা কে কোথা থেকে যুক্ত আছি তো সেই বিষয় নিয়ে আমরা একটু আপনার কমেন্টে জানাই। আর আজকে আমরা ক্লাস নিব হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, এই বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা কোথা থেকে যুক্ত হচ্ছি একটু জানাই। আচ্ছা, আজকের ক্লাসে আমরা কে কোথা থেকে যুক্ত আছি। ও আরেকটা বিষয়, আপনারা একটু শেয়ার দিয়ে রাখেন, ক্লাসটা খুবই ভালো হয় ক্লাসটা শেয়ার দিয়ে রাখলে। আচ্ছা, ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখি সবাই। সাউন্ড ক্লিয়ার কি না একটু জানান। আর আপনারা একটু এই ম্যাপ থেকে জটিল যে বিষয়গুলো আছে সেগুলো একটু কমেন্টে জানান যে কি বিষয়ে জানালে ভালো হয়, মানে কোন বিষয়ে আপনারা জানতে চান, ম্যাপ বিষয়ে যে কোনো কিছু। ওকে, আমি পড়াবো যদিও আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, বাট আপনাদের কি বিষয়ে জানতে আগ্রহী বা কোনটা নিয়ে আপনাদের কনফিউশন হয় সেগুলো একটু কমেন্টে জানান। আপনারা দেখতে পাচ্ছেন একটা ইংরেজি মানচিত্র, এটা মোটামুটি সারা পৃথিবীর একটা অরিজিনাল মানচিত্র বলতে পারি। কারণ হচ্ছে আপনার আমরা যে বাংলাটা পড়ি, বাংলাটা একেবারে ক্লিয়ার না। এটা মোটামুটি একটা ক্লিয়ার মানচিত্র, ইংরেজিতে প্রায় নির্ভুল বলা যায়। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছি? মাহবুব হোসেন শাকিল বলছেন ক্লিয়ার। আচ্ছা, মেহেদি হাসান ক্লিয়ার সিলেট থেকে। এমডি সানিদ বলছে খিলগাঁও থেকে। শ্রাবন্তী বলছে নারায়ণগঞ্জ থেকে। আচ্ছা, একটু আমরা শেয়ার দিয়ে রাখি। আচ্ছা, একটু কোন বিষয়ে বুঝালে ভালো হয় আপনারা একটু কমেন্টে জানান, কোন কোন বিষয়ে আপনাদের বেশি সমস্যা হয়। আচ্ছা, আজকে আমরা দেখাবো আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা। আপনারা অনেক কমেন্ট করবেন, কমেন্ট আশা করি আমি অনেক। আচ্ছা, দেখি আমরা আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা থেকে বিসিএসে প্রায় প্রতি বছর প্রশ্ন হয়। আচ্ছা, সেই প্রশ্নগুলো কি হয় একটু আমরা দেখি। যেমন দেখেন, বিভিন্ন অঞ্চল থেকে প্রশ্ন আসে। যেমন ধরেন মধ্য এশিয়া থেকে প্রশ্ন আসছিল রিসেন্ট এক বিসিএসে, যে মধ্য এশিয়ার দেশ 9 কোনটি। ধরেন আপনার এখানে ছিল কোনগুলা, কাজাখস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এই দেশগুলো ছিল। এগুলো হচ্ছে মধ্য এশিয়ার দেশ বলে আমরা জানি। আর এর মাঝখানে ছিল হচ্ছে একটা দেশ, নাম হচ্ছে আলজেরিয়া, যেমন আলজেরিয়া। তাহলে বুঝতেই পারছি আমরা, যদি বলা হয় যে মধ্য এশিয়ার দেশ 9 কোনটি, তাহলে আমরা জানি যে স্থানযুক্ত রাষ্ট্রগুলা কোথায় পড়ছে, এশিয়া মহাদেশে পড়ছে। তার মানে 9 কোনটি, এটি হচ্ছে আপনার আলজেরিয়া। তো আঞ্চলিক ও আন্তর্জাতিক অবস্থা থেকে প্রশ্ন এসে থাকে, এর বাইরেও অনেক প্রশ্ন আসছে, সেগুলো একটু আমরা দেখি। আচ্ছা, আমরা একটু আজকে দেখব যে অঞ্চল, আসলে অঞ্চল কি। আচ্ছা, পৃথিবীতে খেয়াল করে দেখবেন যে আমরা বিশেষ কিছু অঞ্চলকে আমরা বিশেষ নামে ডেকে থাকি। ওই অঞ্চলটা বলতে আমরা শুধুমাত্র ওই দেশগুলোকেই বুঝি। যেমন যদি বলি, দেখেন যে গালফ, দেখেন গালফ মানে হচ্ছে উপসাগর। তো পৃথিবীতে কিন্তু উপসাগরের অভাব নেই, পৃথিবীতে অনেক উপসাগর আছে। কিন্তু আমি যদি বলি শুধুমাত্র গালফ স্টেট বলা হয়, যদি বলা হয় গালফ স্টেট কোনগুলা, তাহলে কিন্তু আমার পৃথিবীর যে কোনো উপসাগর, যেমন দেখেন আমি যদি বলি মেক্সিকো কিন্তু একটা গালফ, তাই না? মেক্সিকো উপসাগরে হচ্ছে কি একটা উপসাগর। ওকে, বঙ্গোপসাগর একটা উপসাগর, দেখেন খেয়াল করে। ওমান উপসাগর একটা উপসাগর। তারপরে হচ্ছে আপনার পারস্য উপসাগর একটা উপসাগর। কিন্তু যখন আমি বলবো উপসাগরীয় অঞ্চল, তখন কিন্তু পৃথিবীর সকল উপসাগরকে বোঝাবে না। শুধুমাত্র উপসাগরীয় অঞ্চল বলতে আমরা একটি নির্দিষ্ট অঞ্চলকে বুঝি, সেটি হচ্ছে আপনার পারাসিয়ান গালফ। সেটি হচ্ছে কি, পারাসিয়ান গালফ মানে হচ্ছে পারস্য উপসাগরীয় যে দেশগুলো আছে সেগুলোকে আমরা শুধুমাত্র উপসাগরীয় দেশ বলি। তার মানে পৃথিবীর উপসাগর অনেকগুলো হলেও শুধুমাত্র উপসাগরীয় দেশ বলতে আমরা পারস্য অঞ্চলের দেশগুলোকেই বুঝি। তাহলে আমরা যদি বলি যে পারস্য কি, এটা একটা বিষয়। আচ্ছা, আমরা জানি যে পারস্য মানে হচ্ছে ইরান। ইরানের পূর্ব নাম ছিল কি, পারস্য। এখন ইরানের পাশে, অর্থাৎ ইরান সহ, দেখেন খেয়াল করে, ইরান সহ
তার পার্শ্ববর্তী যে দেশগুলা একে বলা হয় হচ্ছে আপনার উপসাগরীয় দেশ। তার মানে দেখেন খেয়াল করে কি কি, ইরান, এই পাশে আছে ইরান, এইদিকে আসে সৌদি আরবিয়া, এইদিকে আছে কুয়েত, এইদিকে আছে হচ্ছে আপনার ওমান, এইদিকে আছে ইউএই, এদিকে আছে কাতার, এদিকে আছে বাহরাইন। ওকে, তার মানে উপসাগরীয় দেশ বলতে আমরা কোন কোন দেশকে বুঝি? উপসাগরীয় দেশ বলতে আমরা প্রথমেই বুঝবো ইরানকে, ইরান, সৌদি আরব, কুয়েত, বাহরাইন, তারপর হচ্ছে ইউএই, ওমান, এগুলোকে বলা হয় একত্রে উপসাগরীয় দেশ। তার মানে উপসাগরীয় দেশ এটা একটা নির্দিষ্ট অঞ্চলকে আমরা বুঝি। দেখছেন খেয়াল করে? এখন দেখেন এখানেও আবার কিন্তু ভাগ আছে, এখন এখানেও আবার আমরা আরও কিছু ভাগ আছে, সেগুলো আমাদের জানতে হবে। শুধুমাত্র এখানে বলে রাখা দরকার যে এই যে বিশেষ অঞ্চল, এই বিশেষ অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠে হচ্ছে আপনার বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। যেমন দেখেন যে পারস্য উপসাগরীয় দেশগুলা, এই যে পারস্য উপসাগরীয় দেশগুলা বলি আমরা, এই পারস্য উপসাগরীয় দেশগুলোর একটা জোট আছে আবার, সেই জোটের নাম হচ্ছে আপনার জিসিসি। কি বলেন তো? জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল। একটু বলে রাখা দরকার, এগুলো রাজনীতিটা আমাদের একটু বুঝতে হবে। গালফ কোঅপারেশন কাউন্সিল, এটা হচ্ছে সংক্ষেপে জিসিসি। গালফ মানে উপসাগর, অর্থাৎ উপসাগরীয় দেশগুলোর একটা অর্থনৈতিক এবং বাণিজ্যিক সংগঠন আছে, তার নাম হচ্ছে আপনার জিসিসি। এখন দেখেন খেয়াল করে, আমরা আগেই বলছি পারস্য উপসাগর, তাহলে এই পারস্য উপসাগর নামকরণ করা হয়েছে কোন দেশের নামে? এটি অবশ্যই ইরানের নামে। কার নামে? ইরানের নামে। এখন খেয়াল করে দেখেন যে এই জিসিসি গঠনে কিন্তু আবার ইরান নেই, এখানে একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা আমাদের একটু বুঝতে হবে। এই রাজনীতিগুলোই হচ্ছে আন্তর্জাতিক বিষয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটু বলে রাখা দরকার যে জিসিসি এই সংগঠনটা গঠনের উদ্যোক্তা দেশকে, এটা আমাদের একটু বুঝতে হবে। উদ্যোক্তা দেশ হচ্ছে আপনার সৌদি আরব। একটু খেয়াল করে দেখেন, সৌদি আরব। আর জিসিসির হেড অফিসের নাম হচ্ছে আপনার, হেড অফিস কোথায়? সৌদির রাজধানী রিয়াদে। এখন আমরা বুঝতেই পারছি, যেহেতু সৌদি আরব এটা নিয়ন্ত্রক, সৌদি আরবে এটার হচ্ছে উদ্যোক্তা। আর আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের দা এবং কুমড়া যদি বলে থাকে কাউকে, তাহলে অবশ্যই বলতে হবে সৌদি, ইরান। মধ্যপ্রাচ্যের, আমরা সবাই জানি যে মধ্যপ্রাচ্যের দেশগুলা, মধ্যপ্রাচ্যের দেশগুলো মূলত তিনটি দেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। মধ্যপ্রাচ্যের দেশ কিন্তু অনেকগুলো, আমরা জানি প্রায় 16-17টা রাষ্ট্র হবে। এই রাষ্ট্রগুলোর নিয়ন্ত্রিত হয় তিনটি রাষ্ট্রকে কেন্দ্র করে, আমাদের জেনে রাখা দরকার। সেই তিনটি রাষ্ট্র কে কে একটু বলেন তো, একটু কমেন্টে জানাই আমরা। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রক কে কে, অথবা মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণ করতে চায় কোন তিনটি দেশ, অথবা সেই তিনটা দেশের মধ্যে হচ্ছে আপনার এই কারণে ঝামেলা বিদ্যমান, বিকজ অফ মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে। আচ্ছা, মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিয়ে কোন তিনটি রাষ্ট্রের সাথে হচ্ছে আপনার দ্বন্দ্ব বিদ্যমান? আমরা জানি যে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো নিয়ে তিনটি রাষ্ট্র মাথা ঘামিয়ে থাকে সব থেকে বেশি। এর একটা হচ্ছে সৌদি আরব, একটা হচ্ছে ইরান, আর একটা হচ্ছে তার্কি বা তুরস্ক। ওকে, মধ্যপ্রাচ্যের বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে কম বেশি এদের মিত্র, অর্থাৎ এদের ছায়াতলে চলে। সেটা কিভাবে? আমি যদি একটু খেয়াল করে দেখেন, এই যে এখানে একটা বোঝার বিষয়, জিসিসির মেম্বার যে রাষ্ট্রগুলা, এই রাষ্ট্রগুলো কিন্তু আপনার মূলত সৌদি আরবের নিয়ন্ত্রণে অথবা সৌদি আরবের ছায়াতলে চলে। অর্থাৎ সৌদি আরব যেভাবে ডিসিশন নেয়, এই রাষ্ট্রগুলো হচ্ছে সেভাবে হচ্ছে সৌদির কথায় অনেকটা উঠে বসে, এগুলোকে বলা হয়। সুতরাং বুঝতেই পারছেন, জিসিসি জোটে যেহেতু সৌদি আরব উদ্যোক্তা, সেহেতু এখানে নেই যে রাষ্ট্র, সেটি হচ্ছে আপনার ইরান। তার মানে গালফ কোঅপারেশন কাউন্সিল, যার নামে গালফ কোঅপারেশন কাউন্সিল, সেই দেশটাই নেই। সেটা হচ্ছে কোনটা? পারস্য উপসাগর। অর্থাৎ পারস্য দেশটা হচ্ছে এই জিসিসির সদস্য নয়। ওকে, আচ্ছা, এখানে একটু বলে রাখা দরকার, যেই রাষ্ট্রগুলোয় শিয়া বেশি আছে, শিয়া বুঝতেই পারছেন, যেহেতু ইরান একটি শিয়া অধ্যুষিত রাষ্ট্র, সুতরাং যেই রাষ্ট্রগুলোয় শিয়া আছে, সে রাষ্ট্রগুলো মূলত হচ্ছে ইরানের নিয়ন্ত্রণে চলে অথবা ইরানের ছায়াতলে চলে। সেই রাষ্ট্রগুলো কি? তারা কিন্তু আবার জিসিসির মেম্বার না। যেমন দেখেন ইয়েমেন, ওকে, ইয়েমেন আছে, এদিকে আছে লেবানন, ওকে,
এইদিকে আছে আজারবাইজান। আজারবাইজান যদিও আপনার মধ্যপ্রাচ্যের রাষ্ট্র না, বাট তারপরেও আপনার যেহেতু ইরানের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র, সুতরাং এটা হচ্ছে অনেকটা ইরানের ভাবধারা। কারণ আপনারা বুঝতেই পারছেন এদের একটি বড় অংশ হচ্ছে আপনার শিয়া। কাদের? এই আজারবাইজানের। ওকে, এটা কিন্তু মধ্যপ্রাচ্যের রাষ্ট্র না, এটা হচ্ছে মধ্য এশিয়ার রাষ্ট্র। যা হোক, এটা হচ্ছে আপনার জিসিসি। আচ্ছা, জিসিসি অঞ্চল বা পারস্য উপসাগর অঞ্চল আমরা এই মুহূর্তে দেখলাম। আচ্ছা, এবার আমরা আরেকটা বিষয় দেখব। দেখেন, এই জিসিসির ভিতরেই আরেকটা রাষ্ট্র, আরেকটা অঞ্চল আমাদের বোঝা উচিত, সেটা হচ্ছে আপনার আরব উপদ্বীপ। আচ্ছা, এখন আগে বলে রাখা দরকার উপদ্বীপটা কি। উপদ্বীপ বলতে বোঝানো হয় যার তিন দিকে হচ্ছে আপনার তিন দিকে জল থাকবে আর একদিকে স্থলভাগের সাথে হচ্ছে যুক্ত থাকবে, সেরকম ভূখণ্ডকে বলা হবে উপদ্বীপ। আবারও বলি, যার তিন দিকে জল, বুঝতেই পারছেন। একটু খেয়াল করে দেখেন, সৌদি আরবের পশ্চিম দিকে গেলে রেড সি, এদিকে গেলে হচ্ছে আপনার এডেন উপসাগর, এদিকে গেলে হচ্ছে আপনার আরব সাগর, এদিকে গেলে হচ্ছে গালফ অফ ওমান, আর এদিকে হচ্ছে আপনার পারাসিয়ান গালফ। তার মানে তিন দিকে সমুদ্র আর এক পাশে হচ্ছে স্থলভাগ দ্বারা যুক্ত। এই ধরনের ভূখণ্ডকে বলা হয় কি? উপদ্বীপ বলা হয়। এই ধরনের ভূখণ্ড কি বলা হয়? উপদ্বীপ বলা হয়। যেমন দেখেন, খেয়াল করে, এটা একটা উপদ্বীপ, তার মানে আরাবিয়ান উপদ্বীপ। এখন আরব উপদ্বীপ বলতে আমরা কোন কোন দেশকে বুঝি? দেখেন খেয়াল করে, আরব উপদ্বীপ বলতে এখানে আমরা একটু আগে যে জিসিসি অঞ্চলটা দেখছি, এই জিসিসি অঞ্চলের সাথে একটা রাষ্ট্র যুক্ত হবে, সেটা হচ্ছে ইয়েমেন। সেটা হচ্ছে কি, ইয়েমেন কিন্তু আপনার জিসিসির মেম্বার না। আমরা আগে দেখছি ইয়েমেন জিসিসির মেম্বার না, কিন্তু আমি যখন বলবো আরব উপদ্বীপ, তখন কিন্তু আবার ইয়েমেনটা মাঝখানে চলে আসবে। তার মানে আরব উপদ্বীপ বলতে বৃহত্তর কোন কোন দেশকে আমরা বুঝি, সেটি হচ্ছে আপনার সৌদি আরব, ইয়েমেন কিন্তু আগে ছিল না, মনে রাখতে হবে। ইয়েমেন জিসিসির মেম্বার না, তবে ইয়েমেন কিন্তু আরব উপদ্বীপের রাষ্ট্র, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ওমান, ইউএই, তারপর হচ্ছে কাতার। আচ্ছা, কাতার, আর বাহরাইন তো আপনার একটা দ্বীপ। বাহরাইনও কিন্তু আপনার এই আরব উপদ্বীপের রাষ্ট্র না। আরেকটা আছে এদিকে কুয়েত। ওকে, তাহলে কুয়েত, সৌদি আরব, ইয়েমেন, ওমান, ইউএই, কাতার, এই রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় কি? আরব উপদ্বীপের রাষ্ট্র। ওকে, আর এইদিকে আপনার সিরিয়া এবং ইরাকের কিছু অংশ পড়ছে, বাট পুরো দেশ পড়েনি বলে এটাকে আরব উপদ্বীপ বলা যাবে না। তাহলে আরব উপদ্বীপ বলতে আমরা কোন কোন দেশকে বুঝি? সেটি হচ্ছে এখানে যুক্ত হবে ইয়েমেন। ওকে, জিসিসির সাথে আমাদের ইয়েমেন যুক্ত করলে একটা রাষ্ট্র বেড়ে যাবে, আর এখান থেকে কমে যাবে বাহরাইন। কেন বাহরাইন কমবে? কারণ বাহরাইন কিন্তু একটা দ্বীপ রাষ্ট্র। বাহরাইন নিজে একটা দ্বীপ, ছোট একটা দ্বীপ, এটা কিন্তু উপদ্বীপ না। সো আরব উপদ্বীপে পড়েনি কোনটা? এটি হচ্ছে বাহরাইন। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়, এগুলো হচ্ছে আমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমরা একটু দেখি ইউরোপের দিকে। ইউরোপ থেকে প্রায় প্রশ্ন আসে। দেখেন, বিশেষ কোনো সাগরের নামে অথবা বিশেষ কোনো দ্বীপের নামে অনেক সময় এই আঞ্চলিক নামকরণগুলো করা হয়ে থাকে। একটু আমরা দেখেন, গালফ অব, আচ্ছা এইদিকে আছে বাল্টিক সি। এটা হচ্ছে আপনারা দেখেন প্রায় তিন দিকে সমুদ্র, প্রায় চারদিকেই প্রায় তিন দিকে হচ্ছে আপনার স্থলভাগ, আর একদিকে শুধুমাত্র সমুদ্র পথে যুক্ত। এই যে মাঝখানে একটা সাগর আমরা দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে বাল্টিক সি। দেখছেন, বাল্টিক সাগর। এই বাল্টিক সি থেকে প্রশ্ন আসছিল, বাল্টিক অঞ্চলের দেশ 9 কোনটি? এ ধরনের কোশ্চেন এসে থাকে। ওখানে সম্ভবত আমাদের অ্যান্সার ছিল সম্ভবত, এটা কোন বিসিএস এর জন্য আসছিল আপনারা একটু কমেন্টে জানান তো। বাল্টিক সি থেকে প্রশ্ন আসছিল কোন বিসিএসে? সম্ভবত 41 হবে হয়তো বা। বাল্টিক সাগর থেকে প্রশ্ন আসছিল। প্রণালী বিষয়ে ক্লাসগুলো দিলে ভালো হয়, ইমরান আহমেদ রনি বলছে। আচ্ছা, প্রণালী বিষয় ক্লাস, হ্যাঁ সামনে নিব। আচ্ছা, এম রহমান বলছে বইয়ের নিউ এডিশন কবে আসবে? আচ্ছা, নিউ এডিশন আসবে হচ্ছে আপনার ডিসেম্বরের প্রথম সপ্তাহে, মানে হয়তো বা 6-7 তারিখের দিকে আসবে আশা করি। আমাদের কাজ চলমান, কাজ শেষ হলেই আমরা করব।
আচ্ছা, বিধানচন্দ্র দাস উনি সম্ভবত আগের কমেন্টে বলছে সৌদি, ইরান, তুরস্ক। হ্যাঁ, কথা সত্য। মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ করতে চায় 3টি রাষ্ট্র, সেটি হচ্ছে সৌদি, ইরান এবং তুরস্ক। আলমগীর কবিরও বলছে সৌদি, ইরান, তুরস্ক। বুঝতেই পারছি আমরা। আচ্ছা, তন্ময় দত্ত উনি বলছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, এটাকে বলছে বাল্টিক অঞ্চল। হ্যাঁ, এই 3টা হচ্ছে বাল্টিক অঞ্চলের দেশ। কিন্তু দেখেন খেয়াল করে, বাল্টিক সাগরের তীরবর্তী দেশগুলোই হচ্ছে আপনার বাল্টিক অঞ্চল। কিন্তু বাল্টিক অঞ্চল বলতে আমরা মূলত এই 3টি দেশকেই বেশি বুঝে থাকি। আমরা অনেকে লিখি এল অথবা অল লিখি। এলে মানে কিভাবে? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। কি বলি আমরা? এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া। এর পাশে যে সাগর তার নাম হচ্ছে বাল্টিক সি। এখন একটু খেয়াল করে দেখি আমরা, লিথুয়ানিয়ার পাশেই রাশিয়ার একটা অংশ আছে, এটা হচ্ছে কালিনিনগ্রাদ। এটির নাম কি? দেখেন, যদিও রাশিয়ার ভূখণ্ড আমরা দেখতে পাচ্ছি এই যে, বাট এখান থেকে রাশিয়া শেষ হওয়ার পরেও এই জায়গাটা এক প্রকার ছিটমহল টাইপের একটা ভূখণ্ড রাশিয়ার আছে, এটা হচ্ছে কালিনিনগ্রাদ। এটিও কিন্তু বাল্টিক সাগরের তীরে। আচ্ছা, তার পাশেই আছে একটা বৃহত্তম রাষ্ট্র, এটি হচ্ছে পোল্যান্ড। এখন আমাদের সমস্যাবাদ ছিল এই পোল্যান্ড নিয়ে। ওকে, সমস্যাবাদ ছিল পোল্যান্ড নিয়ে, সমস্যাবাদ ছিল সুইডেন নিয়ে। কারণ দেখেন, সুইডেনের পাশেও কিন্তু আপনার এই যে সুইডেন দেখতে পাচ্ছি আমরা, সুইডেনের পাশেও আপনার কি বাল্টিক সি। এখন যেহেতু অপশনে দেখেন, আমাদের এখানে কিন্তু আপনার টেস্ট হয়ে যাচ্ছে, পরীক্ষায় কীভাবে আসছে, যেহেতু অপশনে এই এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়ার কেউ ছিল না। ছিল কারা? ছিল হচ্ছে আপনার এই ফিনল্যান্ড। দেখেন, এই পাশে ফিনল্যান্ড, এ পাশে হচ্ছে সুইডেন, এ পাশে হচ্ছে পোল্যান্ড। এই 3টা রাষ্ট্র ছিল। আর ছিল হচ্ছে আপনার কি? অস্ট্রিয়া। আমরা বুঝতেই পারছি অস্ট্রিয়া একটা ল্যান্ডলক কান্ট্রি। এটা হচ্ছে ল্যান্ডলক, তো বুঝতেই পারছেন, যেটা হচ্ছে আপনার চারদিকে হচ্ছে ল্যান্ড দ্বারা লক করা, মানে হচ্ছে আমরা এটাকে বলি স্থল বেষ্টিত রাষ্ট্র। অর্থাৎ তাহলে বাল্টিক অঞ্চলের দেশ 9 কোনটি? এটি আনসার ছিল হচ্ছে অস্ট্রিয়া। তাহলে এটা কিন্তু প্রশ্নে যে ভুল করছে ব্যাপারটা এরকম না। কারণ দেখেন, পোল্যান্ড বিশাল একটা রাষ্ট্র, এটি হচ্ছে বাল্টিক সাগরের তীরে। ফিনল্যান্ড বাল্টিক সাগরের তীরে, সুইডেন বাল্টিক সাগরের তীরে। তো যেহেতু এই এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া কেউ নেই, তখন অ্যান্সার হবে কি? অস্ট্রিয়া। সো এগুলো আমাদের ম্যাপে বোঝার বিষয়। ওকে, এগুলো আমাদের ম্যাপে বুঝতে হবে। তাহলে এটা একটা কোশ্চেন আসছিল। আচ্ছা, এবার আমি উপদ্বীপ নিয়ে যেহেতু প্রশ্ন করছি, আমরা একটু আগে বুঝলাম, আরও একটা উপদ্বীপ একটু আমরা দেখি। দেখেন, স্ক্যান্ডিনেভিয়া। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়াটাও কিন্তু একটা উপদ্বীপ। আচ্ছা, এখানে আমাদের 2টা জিনিস বোঝার বিষয়। ভুল বললাম, নর্ডিক। আচ্ছা, আমরা পৃথিবীর যে উত্তরের রাষ্ট্রগুলো দেখি, একেবারে পৃথিবীর উত্তরের শান্তিপ্রিয় কিছু রাষ্ট্র আছে, আমরা একটু দেখি খেয়াল করে। সেই রাষ্ট্রগুলো কি কি? দেখেন, এটা নরওয়ে, বুঝতেই পারছেন, শান্তি আর শান্তি। এখানে সুইডেন। ওকে, দেখেন, নরওয়ে, সুইডেন, আরেকটা এই পাশে আছে আপনার ডেনমার্ক। দেখেন, তাহলে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, এই যে 3টি রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, এই 3টি রাষ্ট্রকে বলা হয় নর্ডিক কান্ট্রি। কি বলা হয়? নর্ডিক কান্ট্রি অথবা নর্ডিক দেশ। তাহলে নর্ডিক দেশ বলতে আমরা কোন 3টি রাষ্ট্রকে বুঝি? এটি হচ্ছে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক। নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক, এই 3টে রাষ্ট্রকে একত্রে বলা হয় নর্ডিক কান্ট্রি। আচ্ছা, আমরা একটু খেয়াল করে দেখব যে এই রাষ্ট্রগুলো অসম্ভব শান্তিপ্রিয়। পৃথিবীতে স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলটা অথবা নর্ডিক অঞ্চলটা অসম্ভব শান্তিপ্রিয়। আমরা যদি বলা হয়ে থাকে পৃথিবীর সব থেকে ডেভেলপ কান্ট্রি বলা হয় কান্ট্রিকে, সব কিছু বিবেচনায়, মানব উন্নয়নে সব দিক থেকে এগিয়ে হচ্ছে নরওয়ে, এবং নরওয়েকে পৃথিবীর সব থেকে উন্নত রাষ্ট্র হিসেবে ধরা হয় এই কারণে। ওকে, তাহলে এই 3টি রাষ্ট্রকে একত্রে বলা হয় নর্ডিক কান্ট্রি। এখন আমি যখন বলবো স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, তখন কিন্তু আরও 2টা রাষ্ট্র এখানে যুক্ত হয়ে যাবে, তখন রাষ্ট্র হয়ে যাবে 5টি রাষ্ট্র। তাহলে নর্ডিক বলতে আমরা 3টি রাষ্ট্রকে বুঝবো, নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক। আর যখনই আমি বলি স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, তখন যুক্ত হবে আরও 2টি রাষ্ট্রের সাথে, সেটি হচ্ছে কি? ফিনল্যান্ড, আরেকটা হচ্ছে আইসল্যান্ড। দেখছেন খেয়াল করে? তাহলে এই 5টি রাষ্ট্রকে বলা হবে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। তাহলে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র বলতে আমরা কোন 5টি রাষ্ট্রকে বুঝি? তাহলে দেখেন, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক প্লাস ফিনল্যান্ড প্লাস আইসল্যান্ড, এই 5টি রাষ্ট্রকে বলা হবে কি একত্রে? স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র। ওকে,
এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনার প্রায় বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে, অনেক বেশি প্রশ্ন আসে এখান থেকে। এদের পার্লামেন্টের নাম, এরা কে কে ইউর মেম্বার, কে কে ইউর মেম্বার না। এখানে দেখেন নরওয়ে, সুইডেন, এরা কিন্তু আপনার তারপরে আইসল্যান্ড, হ্যাঁ এরা কিন্তু আপনার সম্ভবত ডেনমার্কও মনে হয়, এরা কিন্তু আপনার শুধুমাত্র মনে হয় এখানে ফিনল্যান্ড মনে হয় ইউর মেম্বার, আর বাকি রাষ্ট্রগুলো কিন্তু ইউর সদস্য না। এদের মুদ্রা কিন্তু আবার ইউরো না, যেমন ফিনল্যান্ডের মুদ্রা ইউরো, বাকি সবার মুদ্রা ভিন্ন ভিন্ন। এজন্য হচ্ছে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তার মানে ইউর মেম্বার হলেই যে শুধুমাত্র ধনী হবে, ডেভেলপ হবে, ব্যাপারটা এমন না। এরা কিন্তু ইউর বাইরে থেকেও কিন্তু অনেক উন্নত। যা হোক, এখান থেকে প্রশ্ন এসে থাকে। আমরা আরও কিছু বিষয় দেখি আমেরিকা অঞ্চল থেকে। আচ্ছা, আপনারা কমেন্টে জানান কে কি জানতে চান, আমাদের ভালো হয় তাহলে। আচ্ছা, এনেকে একজন বলছে আপনি কি ক্যামেরা দিয়ে ভিডিও করেন? আচ্ছা না, আমি ক্যামেরা থেকে ভিডিও করি না, ফোন থেকে। আচ্ছা, বাল্টিক সাগর, অনেকে বলছে লাল, লালে কি হয়? লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া। আচ্ছা, 40তম বিসিএসে আসছিল তাই না এটা? আচ্ছা, যাই হোক, থ্যাংক ইউ। 40তম বিসিএসে প্রশ্ন আসছিল ইয়া থেকে। আচ্ছা, এরপর আমরা আরও কিছু বিষয় দেখব। আচ্ছা, এবার দেখব আমরা আমেরিকা অঞ্চল থেকে। আমেরিকা অঞ্চল থেকে বেশ কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ। ক্যামেরা ক্লিয়ার কিনা একটু দেখেন তো। আচ্ছা, দেখেন আমেরিকা যদি বলি আমি, আমেরিকা অঞ্চল বলতে আমরা বৃহত্তম আমেরিকার 2 মহাদেশকেই বুঝি, একেবারে উত্তর থেকে দক্ষিণ, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত যেই 2টা মহাদেশ আছে এটাকে আমরা একত্রে বলি আমেরিকা অঞ্চল। এখন আমেরিকা অঞ্চল বলতে অনেকগুলো দেশকে আমরা একত্রে বুঝি। সেটা হচ্ছে দেখেন, আমি যদি এই আমেরিকা অঞ্চলের আবার একাধিক ভাগ আছে, সেই ভাগগুলো গুরুত্বপূর্ণ। আমি আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার জন্য বলতেছি। এখান থেকে কী কী বিষয় গুরুত্বপূর্ণ দেখেন। যদি আমি বলি আমেরিকা অঞ্চলের উত্তর আমেরিকা, এখন দেখেন এখানে মহাদেশ 2টা, একটা হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছেন আপনারা, এই সবুজ কালারের যে মহাদেশটা আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ। এটা আমরা সবাই জানি। এখানে মোট 12টি স্বাধীন রাষ্ট্র আছে, এটাও সবাই আমরা জানি। আর দেখেন এই যে আপনার গ্রে কালারের যে রাষ্ট্রটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে আপনার উত্তর আমেরিকা মহাদেশ। এখন আমরা বুঝতে পারলাম এখানে 2টা মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। ওকে, এই উত্তর আমেরিকা মহাদেশে স্বাধীন দেশ আছে 23টি, আর দক্ষিণ আমেরিকা আছে মোট 12টি। তাহলে কত হলো? 23 আর 12, 35টি স্বাধীন দেশ আছে এই 2 মহাদেশে। এখন এখানে আবার একাধিক আঞ্চলিক ভাগ আছে, সেই আঞ্চলিক ভাগগুলো গুরুত্বপূর্ণ। এবং এখানে যে আঞ্চলিক ভাগগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে আপনার উপনিবেশিক একটা মিল আছে। যেমন লাতিন আমেরিকার দেশগুলো বেশিরভাগ হচ্ছে আপনার স্প্যানিশ উপনিবেশ। উত্তর আমেরিকার দেশগুলো এগুলো হচ্ছে ব্রিটিশ উপনিবেশ। এখন বুঝতেই পারছি এই মহাদেশে একটা বিশাল অঞ্চল হচ্ছে আপনার 2টা দেশই আপনার দখল করে আছে। সেটা হচ্ছে কানাডা, পৃথিবীর 2য় বৃহত্তম রাষ্ট্র, আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এটি হচ্ছে পৃথিবীর 3য় বৃহত্তম রাষ্ট্র। এই 2য় এবং 3য় বৃহত্তম রাষ্ট্রই এই মহাদেশের একটা বিশাল অংশ দখল করে আছে বলে এই অংশটিকে বলা হয়, অর্থাৎ কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র, মনে রাখা দরকার, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই 2টি রাষ্ট্রকে বলা হয় উত্তর আমেরিকার দেশ। দেখেন খেয়াল করে, উত্তর আমেরিকা মহাদেশ বললে কিন্তু এখান থেকে এই পর্যন্ত আসবে, বাট উত্তর আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকার দেশ বললে আমরা 2টা রাষ্ট্রকে বুঝবো, একটা হচ্ছে কানাডা আর একটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, এবং বুঝতেই পারছেন এই 2টাই হচ্ছে আপনার সাবেক ব্রিটিশ উপনিবেশ। সাবেক কি উপনিবেশ? এই দেখেন মাত্র ছোট একটি রাষ্ট্র ব্রিটেন, এই ব্রিটেনের উপনিবেশ ছিল এই বিশাল এক ভূখণ্ড। এবং আজকের যারা আমেরিকান অথবা আজকের যারা মার্কিনী, এদের বেশিরভাগ অংশ হচ্ছে আপনার ইংলিশ, অর্থাৎ ইংলিশ থেকে অথবা ইংলিশ বংশোদ্ভূত বেশিরভাগ লোকই এখানে বসবাস করে। ঠিক আছে, এটা ছিল ব্রিটিশ উপনিবেশ। তাহলে এটা গেল উত্তর আমেরিকা মহাদেশের উত্তর আমেরিকা। ওকে, উত্তর আমেরিকা বলতে এই ইংরেজি ভাষাভাষী অঞ্চলটিকে আমরা বুঝবো। যদিও এখানে কিছু কিছু বিষয় আছে, যেমন লুইজিয়ানা অথবা কানাডার কিছু কিছু প্রদেশ আছে যেগুলো হচ্ছে একসময় ফ্রান্সের ছিল অথবা স্পেনের ছিল, সেগুলো এখন
আমি আলাদাভাবে দেখাচ্ছি না, সামগ্রিকভাবে এটাকে বলা হয় হচ্ছে আপনার ব্রিটিশ উপনিবেশ। ওকে, তাহলে এটা আমরা দেখলাম। এবার একটু দেখবো আমরা লাতিন আমেরিকা। আচ্ছা, হোয়াট ইজ লাতিন আমেরিকা? লাতিন আমেরিকাটা কি? আচ্ছা, একটু খেয়াল রাখা দরকার, লাতিন অথবা ল্যাটিন আমেরিকা। ল্যাটিন বলতে হচ্ছে আপনার, ল্যাটিন একটি ভাষা। দেখেন, ল্যাটিন ভাষাভাষী অঞ্চল বলতে মূলত আমরা বর্তমান যে স্পেন, একটু খেয়াল করে দেখি, বর্তমান যে স্পেন, এটা হচ্ছে স্পেন, আর বর্তমান যে পর্তুগাল। ওকে, এই যে স্পেনের ভাষা হচ্ছে আপনার স্প্যানিশ, আর পর্তুগালের ভাষা হচ্ছে পর্তুগিজ। অর্থাৎ এই ল্যাটিন ভাষার কয়েকটি শাখা ভাষা আছে। ল্যাটিন একটি প্রাচীন ভাষা। এই ভাষার বর্তমান শাখা কারা কারা? ল্যাটিন ভাষার শাখা হচ্ছে আপনার স্প্যানিশ, পর্তুগিজ, তারপর হচ্ছে আপনার এদিকে আছে রোমান, হ্যাঁ, ফরাসি, তারপর হচ্ছে এই যে বর্তমান ইংরেজি। এগুলো বেশিরভাগ হচ্ছে আপনার এই ল্যাটিন ভাষার শাখা থেকে আসছে। অর্থাৎ ল্যাটিন ভাষাভাষী অঞ্চলগুলা, এখন ল্যাটিন ভাষাভাষী অঞ্চল অর্থাৎ ল্যাটিনদের উপনিবেশ বলতে আমরা কোন কোন দেশকে বুঝি একটু দেখি। দেখেন, স্পেন, এখানে বেশিরভাগ রাষ্ট্রগুলো হচ্ছে আপনার স্প্যানিশ উপনিবেশ। এই যে স্পেন। আচ্ছা, একটু খেয়াল করে দেখি, আমেরিকা যুক্তরাষ্ট্রের পরেই শুরু হচ্ছে আপনার বিশাল রাষ্ট্র, এটি হচ্ছে মেক্সিকো। ওকে, এই মেক্সিকো সহ মধ্য আমেরিকার যে বাকি রাষ্ট্রগুলো আছে, যেমন কি কি বেলিজ, তাহলে মেক্সিকো, বেলিজ, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা, আর হচ্ছে পানামা। দেখেন খেয়াল করে এখানেই কয়টি রাষ্ট্র আমি পেলাম একসাথে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। ঠিক আছে, এই যে রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলোকে বলা হয় মধ্য আমেরিকার রাষ্ট্র। একটু খেয়াল করে দেখেন, মধ্য আমেরিকা বলতে আমরা কোনটিকে বুঝি? মধ্য আমেরিকা বলতে উত্তর আমেরিকা মহাদেশের, আবারও বলি, উত্তর আমেরিকা মহাদেশের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাদে বাকি যে রাষ্ট্রগুলো আছে, যেগুলো দ্বীপরাষ্ট্র নয়, কিন্তু এখানে কিন্তু দ্বীপরাষ্ট্র বাদ দিয়ে, আবারও বলে রাখি, দ্বীপরাষ্ট্র বাদ দিয়ে যে রাষ্ট্রগুলো আছে, যেমন মেক্সিকো, বেলিজ, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া, কোস্টারিকা এবং পানামা, এই যে 7টি রাষ্ট্র আছে, যেটি হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার মাঝখানে বলে এটাকে বলা হয় মধ্য আমেরিকা। তাহলে মধ্য আমেরিকা ভৌগোলিকভাবে কোন মহাদেশের অন্তর্গত? এটা কি উত্তর আমেরিকার নাকি দক্ষিণ আমেরিকার? এটা একটু বোঝা দরকার। তাহলে মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো হচ্ছে ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্গত। ক্লিয়ার কিনা আমরা? কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্নগুলো করতে পারেন নিচে। আবারও বলি, মধ্য আমেরিকার রাষ্ট্রগুলা ভৌগোলিকভাবে উত্তর আমেরিকা মহাদেশেরই অংশ। এই এখন দেখেন যে এক কথায় এই যে মধ্য আমেরিকার যে 7টি রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, এই যে সবচেয়ে বড় রাষ্ট্র এখানে হচ্ছে মেক্সিকো। মেক্সিকো বাদে বাকি যে 6টি রাষ্ট্র আছে, এগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র, সবগুলো বাংলাদেশের মতো, বাংলাদেশের থেকে খুব বেশি একটা বড় হবে না। এই রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় মধ্য আমেরিকার রাষ্ট্র। এবং বলে রাখা দরকার, মধ্য আমেরিকার সবগুলো রাষ্ট্র ছিল স্পেনের উপনিবেশ। তাহলে মধ্য আমেরিকার সবগুলো রাষ্ট্র কার উপনিবেশ? স্পেনের উপনিবেশ। আর স্পেনের উপনিবেশ বলেই কিন্তু এখানে ফুটবল অনেক জনপ্রিয়। আমরা সবাই জানি যে এই মধ্য আমেরিকার প্রায় সবাই রাষ্ট্র, ছোটো রাষ্ট্র হলেও পানামা, মেক্সিকো, গুয়েতেমালা, নিকারাগুয়া, কোস্টারিকা, এরা সবাই কিন্তু ভালো ফুটবল খেলে। যেহেতু স্পেন ভালো ফুটবল খেলে, সেহেতু এরাও ভালো ফুটবল খেলে। তাহলে মধ্য আমেরিকার রাষ্ট্রগুলো সবাই স্পেনের উপনিবেশ ছিল, বিধায় এখানের ভাষা হচ্ছে আপনার স্প্যানিশ। আচ্ছা, এখানে একটু বলে রাখা দরকার যে এই দুই মহাদেশে যে যার উপনিবেশ ছিল, মানে ইউরোপিয়ান যার উপনিবেশ ছিল, তার ভাষাও ঠিক সেম। ওকে, আচ্ছা, এবার একটু আমরা দক্ষিণ দিকে আসি। দেখেন, দক্ষিণ দিকে আসলে দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্রগুলো আমরা, দক্ষিণ আমেরিকা মহাদেশে মোট 12টি স্বাধীন রাষ্ট্র। দেখেন খেয়াল করে, এই যে সবুজ কালারে দেখতে পাচ্ছি আমরা, এটা আসলে একটা সবুজ মহাদেশ। এখানে অসম্ভব বনভূমি দ্বারা আবৃত। দেখেন, এই অঞ্চলটা জুড়ে বিশাল এক আমাজন, সেটা আমরা জানি। আর দক্ষিণ দিকে গেলে এই যে চিলি অথবা আর্জেন্টিনা আছে, এখানেও একটা বিশাল এক তৃণভূমি। ওকে, এই তৃণভূমি কিন্তু আপনার পরীক্ষায় নামটা আসে, নামটার জন্য কি ভুলে গেলাম। আচ্ছা, আর্জেন্টিনা এবং চিলির ভূখণ্ডে যেই তৃণভূমি অঞ্চলটা আছে, এই তৃণভূমি অঞ্চলের নামটা কি? সবাই একটু কমেন্টে জানান। আচ্ছা, এখন একটু দেখি আমরা এখানে যে 12টি স্বাধীন দেশ আছে, এই 12টি স্বাধীন রাষ্ট্র থেকে 3টি রাষ্ট্র আমরা বাদ দিব। যেমন দেখেন,
বৃহত্তম যে রাষ্ট্রটি আছে সেটির নাম হচ্ছে আপনার ব্রাজিল। এই ব্রাজিল কিন্তু আবার পর্তুগিজ উপনিবেশ। আবারও বলি, ব্রাজিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ। দেখেন এই যে ছোট একটি পর্তুগাল, এই ছোট পর্তুগালের উপনিবেশ ছিল বৃহত্তম ব্রাজিল। খেয়াল করে দেখেন আপনারা, বিশাল এক ব্যাপার। পর্তুগালের লোক হচ্ছে 1 থেকে 2 কোটি, আর ব্রাজিলের লোক এখন প্রায় 24 থেকে 25 কোটি। তার মানে এই বিশাল একটা রাষ্ট্র শাসন করতে একসময়কে এই পর্তুগাল। ওকে, এই পর্তুগিজ উপনিবেশ ব্রাজিল বাদে। আচ্ছা, আর এইদিকে আছে গায়ানা। আচ্ছা, গায়ানা ছিল হচ্ছে ব্রিটিশ উপনিবেশ। আর এইদিকে আছে সুরিনাম। সুরিনাম ছিল হচ্ছে ডাচ উপনিবেশ। ডাচ মানে নেদারল্যান্ড, এই যে। ওকে, এই সুরিনাম ছিল ডাচ উপনিবেশ। তাহলে আমরা এখান থেকে 3টি রাষ্ট্র আমরা বাদ দিব। খেয়াল করে দেখেন কি কি। ব্রাজিল পর্তুগিজ উপনিবেশ, আচ্ছা গায়ানা ব্রিটিশ উপনিবেশ, আর সুরিনাম ছিল ডাচ উপনিবেশ। বাকি যে 9টি রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি সেটি কি কি? আর্জেন্টিনা, তারপর হচ্ছে উরুগুয়ে, প্যারাগুয়ে, বলিভিয়া, পেরু, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনেজুয়েলা। এই যে রাষ্ট্রগুলো আমরা দেখতে পাচ্ছি, বাকি যে 9টি রাষ্ট্র, এই 9টি রাষ্ট্র খেয়াল করে দেখবেন, এটি ছিল হচ্ছে এই যে 9টি একটু সীমানা আমি এঁকে দিলাম। সোজা কথা, এই যে 9টি রাষ্ট্র আর এই দিকে আছে 7টি রাষ্ট্র। খেয়াল করে দেখেন, এই অঞ্চলটা হচ্ছে পুরোপুরি ছিল স্প্যানিশ উপনিবেশ। তার মানে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্রের পর থেকে দক্ষিণ দিকে আর্জেন্টিনা। দেখেন খেয়াল করে, এই যে বিশাল এক ভূখণ্ড, এখানে 9টি রাষ্ট্র, এখানে 7টি রাষ্ট্র। তাহলে কয়টি হলো একত্রে? 9 আর 7 কত হয়? 9 আর 7 16টি রাষ্ট্র। এই 16টি রাষ্ট্র ছিল একত্রে হচ্ছে আপনার স্প্যানিশ উপনিবেশ। কি উপনিবেশ? স্প্যানিশ উপনিবেশ। ওকে, তাহলে বুঝতেই পারছেন, এই যে পশ্চিম উপকূলটা আমরা দেখতে পাচ্ছি, এই পশ্চিম উপকূলটা অর্থাৎ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের তীরবর্তী যে অঞ্চলটা, এটা ছিল সব স্পেনের উপনিবেশ। ওকে, আচ্ছা এখন লাতিন আমেরিকা বলতে আমরা কাকে বুঝি? আচ্ছা, এখন লাতিন আমেরিকা বলতে আমরা বুঝি এই যে 16টি রাষ্ট্র আপনি একত্রে দেখতে পাচ্ছেন, অর্থাৎ মেক্সিকো থেকে উত্তরে মেক্সিকো, দক্ষিণে আর্জেন্টিনা, এই যে প্রশান্ত মহাসাগরীয় তীরবর্তী 16টি রাষ্ট্র, প্লাস এখান থেকে যুক্ত হবে ব্রাজিল, প্লাস কে যুক্ত হবে? ব্রাজিল, ইকুয়াল টু কত হলো? 17টি রাষ্ট্র। এই 17টি রাষ্ট্রকে একত্রে বলা হয় লাতিন আমেরিকা। আমরা ক্লিয়ার কিনা? তাহলে বুঝতেই পারছেন, স্পেনের সাথে যুক্ত হবে, স্প্যানিশ উপনিবেশে যুক্ত হবে পর্তুগিজ উপনিবেশ। তাহলে মোট আমরা 17টি রাষ্ট্র পাই। এই 17টি রাষ্ট্রকে একত্রে বলা হয় লাতিন আমেরিকা। এবং বুঝতেই পারছেন, এই লাতিন আমেরিকা অঞ্চলের জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। এবং পৃথিবীতে যারা আমরা ফুটবল দেখি, ফুটবল প্রেমী, মূলত যদিও আমরা ইউরোপিয়ান বিভিন্ন ক্লাবের ফুটবল দেখে আমরা অভ্যস্ত, বাট সেই ক্লাবের ভালো ভালো প্লেয়ার যাদেরকে আমরা ফলো করি, এদের বেশিরভাগ অংশ আসছে এই লাতিন আমেরিকা অঞ্চল থেকে। সুতরাং পৃথিবীতে ফুটবলের উর্বর ভূমি বলা হয় এই লাতিন আমেরিকাকে। এবং লাতিন আমেরিকার একটা জনপ্রিয় ফুটবল ইভেন্টের নাম হচ্ছে আপনার কোপা আমেরিকা। আমরা সবাই জানি যে বছর কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন কারা হয়েছে, বুঝতেই পারছেন। কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কিন্তু আর্জেন্টিনা। যা হোক, যদিও আমার প্রিয় দল ব্রাজিল, বাট চ্যাম্পিয়ন হয়েছে কে? আর্জেন্টিনা। এই কোপা আমেরিকার জনপ্রিয় বেশিরভাগ দলই এখানে হচ্ছে আপনার অনেক বেশি জনপ্রিয় সারা পৃথিবীতে। যেমন ব্রাজিল, আর্জেন্টিনা না বললেই নয়, সারা পৃথিবীতে এদের ভক্ত আছে কম বেশি। ওকে, তো এটি হচ্ছে আপনার আমেরিকা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাটা আমরা একটু দেখলাম। আচ্ছা, এখনও কিন্তু শেষ হয়নি। কারণ শেষ হয়নি কেন? এই যে মাঝখানে আরও কিছু রাষ্ট্র আছে, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে একটা বড় রাষ্ট্র। এবার আমরা আসবো সমুদ্রের ভিতরে। দেখেন খেয়াল করে, এই যে সমুদ্রের ভিতরে একাধিক রাষ্ট্র আছে, দেখেন খেয়াল করে, এখানে ক্ষুদ্র ক্ষুদ্র জাতি এখানে বসবাস করে। শুধুমাত্র কিউবা আর হাইতি অথবা ডোমিনিকা বাদ দিলে, এটা হচ্ছে কিউবা, এটা হচ্ছে ডোমিনিকা, এটা হচ্ছে হাইতি, এই 3টে রাষ্ট্র বাদ দিলে বাকি রাষ্ট্রগুলো চোখে দেখা যায় না বললেই চলে। খুবই ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র। এই রাষ্ট্রগুলোকে কি বলা হয়? আচ্ছা, একটু বলে রাখা দরকার, এখানে 2টা সাগর আছে। 2টা সাগর এখানে খুব গুরুত্বপূর্ণ। দেখেন খেয়াল করে, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অংশ, আর এদিক গেলে হচ্ছে মেক্সিকো। ওকে, এই দেখেন গোল প্রায় 3 দিকে সমুদ্র, কারণ এইদিকে সমুদ্র, এইদিকে সমুদ্র, এইদিকে সমুদ্র, মাঝখানে শুধুমাত্র এই যে অল্প একটু জায়গা আছে, এপাশে আবার কিউবা।
এখানে মূল আটলান্টিকের সাথে যুক্ত, এখান থেকেও আটলান্টিকে যুক্ত। তাহলে এই যে তিন দিকে স্থল, একদিকে জল, এই ধরনের সমুদ্রকে বলা হয় গালফ বলা হয়। কি বলা হয় এটাকে? গালফ। তাহলে গালফ অফ মেক্সিকো, যেহেতু এর তীরবর্তী দেশের নাম মেক্সিকো, সেহেতু এই সমুদ্রের নাম হচ্ছে গালফ অফ মেক্সিকো। ওকে, আচ্ছা, গালফ অফ মেক্সিকো এর তীরে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও একটা ভূখণ্ড আছে, সেটি হচ্ছে মেক্সিকো। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো এই দুটোর পাশে হচ্ছে গালফ অফ মেক্সিকো। আচ্ছা, এবার দেখবো আমরা ক্যারিবিয়ান সিটা কি। ক্যারিবিয়ান সাগর অথবা ক্যারিবীয় অঞ্চল বলা হয়। আচ্ছা, এখানে ক্যারিবীয় অঞ্চল বলতে আমরা কোন কোন ভূখণ্ডকে বুঝি? ক্যারিবীয় সাগর দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি মধ্য আমেরিকা, মধ্য আমেরিকার পাশে দেখেন এপাশে কিউবা, এপাশে ডোমিনিকা, আর এপাশে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ আছে, আর এ পাশে হচ্ছে ভেনেজুয়েলা, আর এ পাশে আছে কলম্বিয়া। এর মাঝখানে এই যে সাগরটা আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই সাগরটার নাম হচ্ছে ক্যারিবিয়ান সি অথবা ক্যারিবীয় সাগর। তার মানে ক্যারিবিয়ান সির তীরে অবস্থিত রাষ্ট্রগুলোকে বলা হয় ক্যারিবীয় অঞ্চল বলা হয়। আবারও বলি, ক্যারিবীয় সির তীরে অবস্থিত রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় ক্যারিবীয় অঞ্চল। এখন ক্যারিবীয় রাষ্ট্র কারা কারা? ক্যারিবীয় রাষ্ট্র হচ্ছে কিউবা, ওকে, কিউবা, জ্যামাইকা, হাইতি, ডোমিনিকা, পুয়ের্তো, তারপর হচ্ছে ডোমিনিকা, অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, তারপর হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো। আচ্ছা, ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, তারপর হচ্ছে সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইন্স। এগুলো, এই ধরনের রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় ক্যারিবীয় রাষ্ট্র। ওকে, এগুলোকে একত্রে বলা হয় ক্যারিবীয় রাষ্ট্র। এই রাষ্ট্রগুলো আরও কিছু রাষ্ট্র আছে, কারণ খুব ক্ষুদ্র ক্ষুদ্র নাম এই মুহূর্তে মনে নেই ভালো করে। ওকে, এই রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় ক্যারিবীয় রাষ্ট্র। এখন এই ক্যারিবীয় রাষ্ট্রগুলোর মধ্যে আরেকটা ভাগ আছে, আরেকটা ক্ষুদ্র ভাগ আছে, সেটাকে বলা হয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অথবা ওয়েস্ট ইন্ডিজ অথবা উইন্ডিজ। আবারও খেয়াল করি, এই ক্যারিবীয় অঞ্চলের রাষ্ট্রগুলোর মধ্যে যদি আমি কিউবাকে বাদ দেই, দেখেন কিউবা বাদ গেল, এখান থেকে কিউবাকে বাদ দিলাম ডোমিনিকা হাইতিকে। এই ডোমিনিকা হাইতিকে, কিউবা, ডোমিনিকা, হাইতি, এই যে বৃহত্তম তিনটি রাষ্ট্র আছে, এই তিনটা নেশনকে আমি যদি বাদ দেই, বাদ দিয়ে যে বাকি রাষ্ট্রগুলো আছে সেগুলোকে কি, যেমন দেখেন জ্যামাইকা, ঠিক আছে, তারপর আছে কি আছে নিকারাগুয়া, সেন্ট ভিনসেন্ট, সেন্ট গ্রেনাডাইন্স, বারবাডোস, ওকে, তারপর আছে ত্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, সেন্ট লুসিয়া, এরকম আরও ছোটো ছোটো কিছু রাষ্ট্র আছে। এই রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ। তাহলে ওয়েস্ট ইন্ডিজের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলো বেশিরভাগ হচ্ছে ক্যারিবিয়ান সাগরের তীরে অবস্থিত, বাট ক্যারিবিয়ান সাগরের তীরের সকল রাষ্ট্র কিন্তু আবার ওয়েস্ট ইন্ডিজ ভুক্ত না। তাহলে ওয়েস্ট ইন্ডিজ ভুক্ত নয় কে কে? নয় হচ্ছে আপনার কিউবা, নয় হচ্ছে ডোমিনিকা, নয় হচ্ছে হাইতি। তাহলে কিউবা, ডোমিনিকা, হাইতি এই রাষ্ট্রগুলো ক্যারিবীয় সাগরের রাষ্ট্র হলেও এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রাষ্ট্র না। এখন ওয়েস্ট ইন্ডিজ বা ওয়েস্ট ইন্ডিয়া বা পশ্চিম ভারত, এই নামকরণ করা হয়েছে কিভাবে? আচ্ছা, এই নামকরণ করা হয়েছে আসলে ভুলে ভুলে কীভাবে? যখন ক্রিস্টোফার কলম্বাস, অর্থাৎ ইউরোপিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস যখন ভুলক্রমে ভারতে আসতে যেয়ে, একটু খেয়াল করে দেখি আমরা, কলম্বাস যখন এই ইউরোপ থেকে আসবে, তাই না? দেখেন উনি কি ইতালিয়ান নাবিক? হ্যাঁ, ইতালিয়ান নাবিক কলম্বাস যখন এই পথ দিয়ে, দেখেন এই পথ দিয়ে ঘুরে ইন্ডিয়া আসতে গেছিল, তখন পর্যন্ত সুয়েজ খাল পথ আবিষ্কার হয়নি। এখন তো আপনার ইউরোপ থেকে, ইতালি থেকে যদি আপনি ইন্ডিয়া যান, তাহলে কীভাবে যাবেন? এখন হচ্ছে আমরা ইতালি থেকে ইন্ডিয়া গেলে এই ভূমধ্য সাগর দিয়ে আসতে হবে সুয়েজ খাল, সুয়েজ খাল থেকে আসবে লোহিত সাগর, লোহিত সাগর থেকে হচ্ছে এডেন উপসাগর, এখান থেকে হচ্ছে এই পাশে মুম্বাই। দেখেন খেয়াল করে, এই যে মুম্বাই, এদিকে গোয়া, এই বন্দরগুলো এখন একেবারে সোজা সমুদ্রপথ। বাট তখন পর্যন্ত হচ্ছে আপনার প্রাচীনকালে কিন্তু সমুদ্রপথ আবিষ্কার হয়নি এত। তখন হচ্ছে ইউরোপিয়ানরা যাত্রা শুরু করছিল প্রথমে এই ইতালি থেকে, এখান থেকে শুরু করে এই আফ্রিকার পশ্চিম উপকূল দিয়ে ঘুরে যখন এই পথে আসবে, প্রথম যাত্রায় তারা কিন্তু সফল হয়নি। তো সফল হয়নি বলে হচ্ছে এই কেপ টাউনে এসে এরা হচ্ছে এখানে কেপ অফ গুড হোপ, যেটাকে বলা হয় উত্তম আশা অন্তরীপ, এই উত্তম আশা অন্তরীপে এসে হচ্ছে এদের যাত্রা কি হয়, বিরতি দেয়, এবং তারা ভারতে না এসে এখানেই হচ্ছে দক্ষিণ আফ্রিকায় প্রথম ঘাঁটি গাড়ে, সাদা চামড়ার মানুষরা প্রথম ঘাঁটি গাড়ে আফ্রিকার যে দেশে, সে দেশের নাম হচ্ছে আপনার কি
সাউথ আফ্রিকা, এবং এই সাউথ আফ্রিকার সব থেকে প্রাচীনতম উপনিবেশের নাম হচ্ছে কেপ অফ গুড হোপ অথবা উত্তম আশা অন্তরীপ। ওকে, এই যাত্রায় সফল তারা হয়নি, বাট তারা একেবারে বিফলও হয়নি। ভারতে না এসে কোথায় চলে আসছে? আফ্রিকায়। ওকে, দ্বিতীয় যাত্রায় তারা ভুলক্রমে এখান থেকে যাত্রা শুরু করে এসে জাহাজ দক্ষিণ দিকে না যেয়ে গেছে পশ্চিম দিকে যেয়ে যখন দেখছে এই কালো চামড়ার মানুষগুলা, ঠিক আছে, বোকা বোকা মানুষ, কালো চামড়ার মানুষ, সেগুলোকে মনে করছে এরা হয়তো ভারতীয়। সো কলম্বাস যখন ভুলক্রমে এই ভূখণ্ডে পৌঁছায়, সেই ভূখণ্ডের নাম হয়ে যায় পশ্চিম ভারত। হয়তো মনে করছে উনি এই দিকের কোনো দ্বীপ, বাট উনি তখন এখানে পৌঁছায়নি, উনি গেছে কোথায়? এই ওয়েস্ট ইন্ডিজ বা পশ্চিম ভারতে। আমরা দেখতে পাবো আসলেই কিন্তু এই অঞ্চলের মানুষের নৃগোষ্ঠীগত বলেন বা মানুষের চেহারাগত বলেন, অনেক দিক থেকে কিন্তু ভারতীয় অনেক কিছুর মিল আছে। যেমন দেখেন, যদি আমরা ধর্মীয় দিক থেকে বলি, এই অংশে কিন্তু অনেক হিন্দু লোক বসবাস করে। যেমন দেখেন, এই অঞ্চলের একজন প্লেয়ারের নাম আছে শিব নারায়ণ চন্দরপল, ঠিক আছে। তারপরে হচ্ছে এরকম অনেক প্লেয়ার আছে যারা হচ্ছে হিন্দু প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, কারণ এখানেও কিন্তু প্রাচীন সেই হিন্দু ধর্ম এবং ভারতীয় অনেক কিছুর মিল এখানে পাওয়া যায়। সো ভুলক্রমে ইউরোপিয়ানরা এই অংশের নাম দেয় পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, যেটাকে আমরা বলি ওয়েস্ট ইন্ডিজ অথবা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অথবা উইন্ডিজ বলি আমরা এই মুহূর্তে। ওকে, তাহলে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ অথবা ওয়েস্ট ইন্ডিজ কোনো নির্দিষ্ট দেশের নাম নয়, এটি একাধিক দেশের অর্থাৎ এটি হচ্ছে ক্যারিবীয় সাগরের একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র ন্যাশন রাষ্ট্র, এটাকে বলা হচ্ছে আপনার ওয়েস্ট ইন্ডিজ। এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটটা কীভাবে খেলে এরা, সবাই আমরা জানি, এরা বিভিন্ন দেশ থেকে এসে খেলোয়াড়রা হচ্ছে একটা টিম গঠন করছে। সেটা কীভাবে দেখেন, জ্যামাইকা। যেমন যদি বলি আমরা আজকের পৃথিবীর একজন বিখ্যাত প্লেয়ার, সেটি হচ্ছে ক্রিস গেইল। ক্রিস গেইলকে আমরা সবাই চিনি। এই ক্রিস গেইলের দেশ কোনটা? এটি হচ্ছে আপনার জ্যামাইকা। তারপর যদি আমরা বলি পৃথিবীর ইতিহাসে যাকে বলা হয় ক্রিকেটের বরপুত্র বলা হয়, আচ্ছা ক্রিকেটের বরপুত্র কে? রাজপুত্র তো সচিন টেন্ডুলকার, তাহলে বরপুত্র কে? আচ্ছা, পৃথিবীতে এমন একজন প্লেয়ার ছিল যার 400 রান আছে, টেস্টে যার 400 রান আছে, এরকম বিখ্যাত একজন প্লেয়ারের নাম একটু বলি আমরা, বলুন তো কি? এবং সেই প্লেয়ারের দেশের নাম হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। সেই প্লেয়ারের নাম কি? আচ্ছা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। আচ্ছা, একজন বলছে বিধানচন্দ্র দাস। ইঙ্গো মার্কিন বলতে কি বোঝায়? আচ্ছা, ইঙ্গো মার্কিন একটু দেখাই 1 মিনিট পরে। আচ্ছা, সুরাজ বলছে আপনার ভিডিওগুলো ক্লিয়ার না, একটু ভালো ফোন দিয়ে করেন ভাই। আচ্ছা, আমি যেই ফোন থেকে ভিডিও করি একটার দাম 34,000, একটার দাম 24,000, এর থেকে ভালো ফোন আমার নাই। আপনার যদি এর থেকে ভালো দেখতে হয় আমাকে এটা কিনে দিতে হবে, ঠিক আছে। যা হোক, তো যেটা বলতেছিলাম, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর যে বিখ্যাত একজন প্লেয়ার, যে হচ্ছে যার টেস্টে 400 রান আছে অপরাজিত, সেই প্লেয়ারের নাম হচ্ছে আপনার চার্লস ব্রায়ান লারা। চার্লস লারার দেশ হচ্ছে কি আপনার ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। তার মানে বুঝতেই পারছেন এটা হচ্ছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ছোট একটা রাষ্ট্র, এই যে, ঠিক আছে। আচ্ছা, এরকম এক একটা দেশ থেকে এক একজন প্লেয়ার নিয়ে এরা হচ্ছে 1-2 করে প্লেয়াররা হচ্ছে আপনার মেধার ভিত্তিতে চান্স পায়, এবং এই রাষ্ট্রগুলোকে আমরা একত্রে উইন্ডিজ নামে চিনি অথবা ওয়েস্ট ইন্ডিজ নামে চিনি। ওকে, এটাই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আচ্ছা, কেউ একজন প্রশ্ন করছে ইঙ্গো মার্কিন। আচ্ছা, ইঙ্গো মার্কিন বলতে কি বোঝায়? ঠিক আছে, ইঙ্গো মার্কিন দুটেই সাদা চামড়ার মানুষ, ইঙ্গো আর মার্কিন। আচ্ছা, ইঙ্গো আর হচ্ছে মার্কিন। আচ্ছা, ইঙ্গো বলতে বোঝানো হয় ইংল্যান্ডকে, ইংল্যান্ড থেকে আসছে ইঙ্গো, আর মার্কিন তো বুঝতেই পারছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, অর্থাৎ ইংলিশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে একত্রে বলা হয় ইঙ্গো মার্কিন। আচ্ছা, এদের সাথে যে মিলটা কোথায় বুঝতেই পারছেন, চামড়ায় মিল, ভাষায় মিল, টাকায় মিল, কথায় মিল, চেহারায় মিল। অর্থাৎ আজকে ইঙ্গো মার্কিন,
ইঙ্গো মানে হচ্ছে ইংল্যান্ড, এটা হচ্ছে ব্রিটেন, ব্রিটেনের একটা অংশ হচ্ছে। আচ্ছা, ব্রিটেনের যে মানুষগুলো সাদা চামড়ার, সবাই সাদা চামড়ার এখানে, বাট যারা হচ্ছে মূলত ইংলিশ, আবার একটু বলে রাখা দরকার, সকল ব্রিটিশ কিন্তু ইংলিশ না, ওকে, সকল ব্রিটিশ ইংলিশ না, বাট আচ্ছা ব্রিটিশ কারা? ব্রিটিশ মানে হচ্ছে এই যে আমরা ব্রিটেনকে বুঝি, ব্রিটেন বলতে 4টি অঙ্গরাজ্য, অর্থাৎ ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড আর উত্তর আয়ারল্যান্ড, ঠিক আছে? এই 4টি ভূখণ্ড নিয়ে হচ্ছে আপনার ব্রিটেন অথবা গ্রেট ব্রিটেন, ওকে। আচ্ছা, এখান থেকে আবার বৃহত্তম যে প্রদেশটি আমরা বলি, সেই প্রদেশটির নাম হচ্ছে আপনার ইংল্যান্ড। এই যে প্রদেশটা আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আপনার মূলত ইংল্যান্ড। এখন পৃথিবীতে সকল যে ব্রিটিশ বলতে আমরা যাদেরকে বুঝি, হ্যাঁ, এই ব্রিটিশরাই কিন্তু আপনার সকল জায়গায় উপনিবেশ স্থাপন করে নাই। মূলত হচ্ছে পৃথিবীতে আজকের যারা ইংলিশ ভাষাভাষী অংশ আমরা পৃথিবীতে দেখি, ইংরেজি ভাষাভাষী, এটা কিন্তু শুধুমাত্র সকল ব্রিটিশরা এই উপনিবেশ স্থাপন করে নাই, শুধুমাত্র ইংলিশরা, অর্থাৎ যারা হচ্ছে ইংল্যান্ডের অধিবাসী, এই 4টি অঙ্গরাজ্য থেকে যারা হচ্ছে মূলত ইংলিশ, এরাই হচ্ছে পৃথিবীতে চড়ে বেড়াইছে। অর্থাৎ আজকের যে আমেরিকান বলি, আজকের যে কানাডিয়ান বলি, হ্যাঁ, আজকের যে অস্ট্রেলিয়ান বলি আমরা, আজকের যে নিউজিল্যান্ড বলি, অথবা আজকের যারা সাউথ আফ্রিকান, এখানকার যারা সাদা চামড়ার মানুষ, এদের বেশিরভাগ আসছে হচ্ছে এই ইংল্যান্ড থেকে। কোন জায়গা থেকে আসছে? বেশিরভাগ আসছে এই ইংল্যান্ড প্রদেশ থেকে, ওকে। এবং পৃথিবীতে মূলত যে শিল্প বিপ্লব বলি, অথবা আপনার অনেকগুলো গুরুত্বপূর্ণ আবিষ্কার বলি, সেই আবিষ্কার কিন্তু মূলত এদের হাত ধরেই আসছে, এই ইংরেজদের হাত ধরে। সুতরাং এই ইংরেজরা হচ্ছে আপনার পৃথিবীতে অনেক উপনিবেশ স্থাপন করছে, মূলত হচ্ছে এই ইংলিশরা, নট পুরো ব্রিটিশরা কিন্তু এতটা অত্যাচারী ছিল না, ওকে। তাহলে ইঙ্গো মার্কিন বলতে বোঝানো হয় এই ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে, অর্থাৎ ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র অধিবাসীকে একত্রে বলা হয় ইঙ্গো মার্কিন, ওকে। এই যেমন ইরাক হামলাকে আমরা বলি ইঙ্গো মার্কিন হামলা, অর্থাৎ ইংল্যান্ড এবং মার্কিনদের যৌথ হামলা, এটাকে বলা হয় ইঙ্গো মার্কিন। তাহলে আমেরিকা অঞ্চল মোটামুটি আমরা দেখলাম। এবার একটু আসি আমাদের দিকে, আমাদের বলতে দক্ষিণ এশিয়ার দিকে আসি আমরা। আচ্ছা, বোর হচ্ছেন কিনা? ক্লাস কি খুব বেশি হয়ে যাচ্ছে? আচ্ছা, আমার কিন্তু পেইড ব্যাচ শুরু হয়েছে, আপনারা সবাই জানেন যারা এখানে আছেন। আমার ইতিমধ্যে প্রায় 32 জন আমার পেইড ব্যাচে ভর্তি হয়েছেন। আমরা 5 তারিখ থেকে, ডিসেম্বরের 5-6 তারিখ থেকে আমরা যখন আমাদের বইটা বের হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, তারপর থেকে আমরা এই পেইড ব্যাচে আমরা রেগুলার ক্লাস শুরু করব। অর্থাৎ যারা ভর্তি হতে চান তারা ভর্তি হয়ে যেতে পারেন, ইনশাল্লাহ ভালো ক্লাস হবে। আমরা পুরো সিলেবাস শেষ করব। বিসিএসে যে 200 মার্কসের সিলেবাস, এখান থেকে 80+ মার্কসের সিলেবাস শেষ করে দিব আমি এই পড়ানোর মাধ্যমে। এখানে বাংলাদেশের ক্লাস হবে, বাংলাদেশের ইতিহাস নিয়ে ক্লাস হবে, আন্তর্জাতিক হবে, ভূগোল হবে, প্রযুক্তি হবে। আচ্ছা, এর পাশাপাশি আমরা বাংলা সাহিত্যটাও যুক্ত করছি এবছর। সুতরাং যারা ভর্তি হতে চান এই ক্লাসে ভর্তি হয়ে যান। আচ্ছা, ভর্তি ফি 2000 টাকা। আর যারা ভর্তি হবেন তারা কিভাবে ভর্তি হবেন? আচ্ছা, ভর্তি হলে আপনার ভর্তি হওয়ার জন্য আমাকে ইনবক্সে আপনারা একটু নক দিবেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কমেন্টে, আপনারা ওই ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যাবেন। আর ভর্তি ফি কত? ভর্তি ফি হচ্ছে আপনার 2000 টাকা। আচ্ছা, এখানে আমরা বই ফ্রি দিব। আমার প্রায় 300 টাকার একটা বই, কারেন্ট অ্যাফেয়ার্স ম্যানুয়াল, এবার প্রায় 500 পৃষ্ঠার মতো হবে। এই 500 পৃষ্ঠার বইটা ফ্রি পাবেন, সাথে কুরিয়ার চার্জ দিতে হবে না, ওকে। তার মানে হচ্ছে এখানে আপনার 300 টাকা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন। আর বাকি থাকে কত? 1700 টাকা। এই 1700 টাকা হচ্ছে আমি কোর্স ফিটা নিচ্ছি, তার জন্য আপনার প্রায় 100টা আমরা পরীক্ষা নিব। অর্থাৎ যদি আমাদের ডিসেম্বরের প্রথম দিকে সার্কুলার হয়, এরপর থেকে হয়তোবা জুন বা জুলাইয়ের দিকে যদি পরীক্ষা হয়, তার মানে প্রায় আমরা 7 থেকে 8 মাস সময় পাবো এই পরীক্ষার জন্য। তো ইনশাল্লাহ 7 মাস 8 মাসে আমরা যদি ক্লাসগুলো শেষ করি, অনেক শেষ হয়ে যাবে, খুব বেশি বেগ পেতে হবে না। আর এখানে যে 100 নম্বরের কাছাকাছি যে আমরা প্রস্তুতিটা নিব, হ্যাঁ, বাকি থাকে কি বলেন, কম্পিউটার, বিজ্ঞান, এগুলো আমি আমার মডেল টেস্টের মাধ্যমে আপনাদের শেষ করে দিব। আর এই ক্লাসগুলো কিন্তু হবে আমাদের গোপন গ্রুপে। ইতিমধ্যে আমাদের প্রায় 32 জন প্লাস হচ্ছে এখানে ক্লাস করতেছে ভর্তি হয়ে।
আপনারা যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যান। আর ভর্তি তো বললামই, আপনারা বই ফ্রি পাবেন, ডিজিটাল লেকচার শিট মাঝে মাঝে আমরা দিব, যদি নোট দরকার হয় আর কি, সেগুলো হচ্ছে আপনার পিডিএফ আকারে ওখানে শেয়ার দিব। আর প্রায় 100-র কাছাকাছি পরীক্ষা হবে ইনশাল্লাহ। পরীক্ষা দিতে দিতে একসময় আপনি হয়ে যাবেন। পরীক্ষা দিলে আপনার যে উপকারটা হবে সেটা সবাই জানেন, যে পরীক্ষা দিলে, কারণ আমরা যারা পরীক্ষা না দেই তারা যখন বিসিএসে গেলে কিন্তু আপনার হঠাৎ করে মনে হয় সব কিছু অচেনা মনে হয়, কোনটা দেখাবো কী দেখাবো এই ধরনের থাকে। আর কীভাবে মাইনাস মার্কিং হয় এগুলো কিন্তু আমাদের সমস্যা হয়ে যায়। ইনশাল্লাহ আপনার ক্লাসগুলো করলে আর এতগুলো পরীক্ষা যদি দেন আপনারা, তাহলে দেখবেন একসময় আপনার ভালো করতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা বলছিলাম, সেটি হচ্ছে এবার দেখবো আমরা দক্ষিণ এশিয়া নিয়ে। দক্ষিণ এশিয়া বুঝতে পারছেন পৃথিবীর সবথেকে জনবহুল এরিয়া, অর্থাৎ পৃথিবীতে সবথেকে জনবহুল এরিয়া কোনটা? আসলে পৃথিবীতে জনঘনত্ব সবথেকে বেশি অঞ্চলটা হচ্ছে মূলত আমাদের, দেখেন এই যে দক্ষিণ এশিয়া, আর এই পাশে দক্ষিণ পূর্ব এশিয়া, আর এদিকে যদি আমি চায়না যাই, ওকে, এটি হলো পৃথিবীর সবথেকে জনবহুল এরিয়া। এটা আমি শুধু দক্ষিণ এশিয়া দেখাচ্ছি না, দক্ষিণ এশিয়ার পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়া, এইদিকে চায়না, জাপান, ও আরও একটা জিনিস যুক্ত করতে হবে, জাপান এবং কোরিয়া, জাপান এবং 2 কোরিয়া। খেয়াল করে দেখছেন, এই যে দক্ষিণ এশিয়া, এদিকে দক্ষিণ পূর্ব এশিয়া, আর এদিকে পূর্ব এশিয়া, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবথেকে জনবহুল এরিয়া। চায়না বলতে আমরা যে বিশাল একটা চায়নাকে চিনি, এই যে বিশাল একটা চায়না, এই চায়নায় যে লোক, তার বেশিরভাগ লোকই হচ্ছে আপনার 90% লোকই বসবাস করে শুধুমাত্র এই ভূখণ্ডতে। ওকে, এই অঞ্চলটা হচ্ছে পৃথিবীর সবথেকে জনবহুল অঞ্চল। যদি বলা হয় কেমন জনবহুল, তাহলে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ বসবাস করে শুধুমাত্র এই ভূখণ্ডটুকুতে। বুঝতেই পারছেন, উত্তরে জাপান আর এই দিকে যদি পাকিস্তান পর্যন্ত আসি, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে জনবহুল অঞ্চল। সো এখানকার আঞ্চলিক ব্যবস্থাটা অনেক গুরুত্বপূর্ণ, এখানকার রাজনীতিও এর জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এবার আমরা দেখব এখান থেকে দক্ষিণ এশিয়া সম্পর্কে। হোয়াট ইজ দক্ষিণ এশিয়া? আচ্ছা, দক্ষিণ এশিয়ার একটা ভাগ আছে, দক্ষিণ এশিয়ার একটা ভাগ আছে এরকম যে, এটা কিন্তু আপনার একটু বলে রাখা যায় যে আঞ্চলিক ভাগগুলা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে জাতিসংঘের মতে আঞ্চলিক ভাগগুলো একটু ভিন্ন রকম হয়ে থাকে। যেমন দেখেন, আমি যদি দক্ষিণ এশিয়া বলি, দক্ষিণ এশিয়া বলতে আমরা মূলত শুধু সার্ক অঞ্চলকেই বুঝি, অর্থাৎ বাংলাদেশ সহ সার্ক অঞ্চলের যে 7টি রাষ্ট্র আছে, ঠিক আছে, এইটাকে আমরা একত্রে বলি দক্ষিণ এশিয়া। অর্থাৎ দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কোনগুলা? দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, সার্ক অঞ্চলে 7টি বলছি, 8টি রাষ্ট্র। যাই হোক, দক্ষিণ এশিয়ার রাষ্ট্র হচ্ছে 8টি। সেই 8টি কী কী? একটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপর হচ্ছে দেখেন শ্রীলঙ্কা, মালদ্বীপ, আর সর্বশেষ এখানে যুক্ত আছে আফগানিস্তান। ওকে, এই যে 8টি রাষ্ট্র আমরা দেখতে পাচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টি রাষ্ট্রকে একত্রে বলা হয় দক্ষিণ এশিয়া। এখন যদি বলা হয় আঞ্চলিক দিক থেকে, আঞ্চলিক দিক থেকে পৃথিবীর সবথেকে জনবহুল অঞ্চলটাই হচ্ছে দক্ষিণ এশিয়া। আবারও বলে রাখি যে আঞ্চলিক বিভাগ যদি আমি করি পৃথিবীর যে কোনো অঞ্চল থেকে, পৃথিবীর সবথেকে জনবহুল অঞ্চলটাই হচ্ছে দক্ষিণ এশিয়া। তাহলে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টি? এটি হচ্ছে 8টি। আচ্ছা, এখানে একটু বলে রাখা দরকার, আপনি খেয়াল করে দেখবেন যে অঞ্চলটা যেভাবে আমরা ভাগ করি, সেই অঞ্চলে কিন্তু আপনার কিছু কিছু বৈশিষ্ট্য অবশ্যই থেকে থাকে। সেই বৈশিষ্ট্যগুলো কেমন? সেই বৈশিষ্ট্য একটা হতে পারে নৃগোষ্ঠীগত ব্যাপার। দেখেন, খেয়াল করে, আমাদের চেহারা যেরকম, ইন্ডিয়ান লোকদের চেহারা পাকিস্তানের লোকের চেহারা প্রায় কাছাকাছি হয়ে থাকে, বাট এমন না কিন্তু যে বাংলাদেশের চেহারা যেরকম আর ভারতে গেলেই কিন্তু আফ্রিকান হয়ে যাচ্ছে না, সেটাকে আফ্রিকান হয়ে যাচ্ছে না, কিন্তু আফ্রিকানদের চেহারা দেখলেই বোঝা যায় এটা আফ্রিকান। মধ্যপ্রাচ্যের একজন মানুষের চেহারা দেখলেই বোঝা যায় এটা মধ্যপ্রাচ্যের লোক। হ্যাঁ, দক্ষিণ পূর্ব এশিয়ার লোকগুলোর চেহারা একরকমের। আবার দেখবেন যে জাপান, চায়না, কোরিয়া, এই যে যেটাকে আমরা দূরপ্রাচ্য বলি, এদের চেহারা একই রকম। আবার মধ্য এশিয়ার যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, এদের চেহারা একই রকম। তার মানে পৃথিবীতে যে আঞ্চলিক ভাগগুলো আমরা করি, শুধুমাত্র মানে ভাগের জন্য করি এমনটা না, এদের মধ্যে ভাষাগত, সংস্কৃতিগত,
নৃগোষ্ঠীগত অনেক ধরনের মিল থেকে থাকে, রাজনৈতিক মিল থেকে থাকে, হ্যাঁ, জনঘনত্বের মিল থেকে থাকে। যেমন দেখেন খেয়াল করে, আমাদের ভাষা বাংলা, ভারতের বেশিরভাগ লোকের ভাষা কি হতে পারে, হিন্দি আছে, অসমিয়া আছে, হ্যাঁ, গুজরাটি আছে, মারাঠি আছে। একটু খেয়াল করে দেখবেন এদের ভাষাগুলো কিন্তু আমাদের প্রায় কাছাকাছি। আমরা একেবারে বুঝি না এমন ভাষা না। যেমন অসমিয়া ভাষা, আমরা বেশিরভাগ লোক কিন্তু অসমিয়া লেখাও পড়তে পারবো, হ্যাঁ। তার মানে হচ্ছে এটা কিন্তু শুধু ভাষাগত মিল না, অনেক ধরনের মিল থেকে থাকে এইসব আঞ্চলিক ভাগে। ওকে, তাহলে বুঝতেই পারছি এটা দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টি? 8টি। সে রাষ্ট্রগুলোর মধ্যে আয়তন এবং জনসংখ্যায় সবথেকে বৃহত্তম রাষ্ট্রের নাম হচ্ছে কি? ইন্ডিয়া। আর এই অঞ্চলের আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম হচ্ছে কি? মালদ্বীপস। এখন শুধুমাত্র দক্ষিণ এশিয়া না, সমগ্র এশিয়া মহাদেশের আয়তন এবং জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম রাষ্ট্রের নাম হচ্ছে এই মালদ্বীপস। ওকে, আচ্ছা, এখন এই দক্ষিণ এশিয়ার মধ্যে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো আগেই বলছি সবথেকে জনবহুল রাষ্ট্র। এই সবগুলো রাষ্ট্রই মোটামুটি জনঘনত্বে পরিপূর্ণ। আর এখানকার বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কোনটা? ইন্ডিয়া। আচ্ছা, এখানকার যে ভৌগোলিক বৈচিত্র্য, এগুলো থেকে আপনার প্রায় প্রশ্ন হয়ে থাকে। ভৌগোলিক বৈচিত্র্যটা কীরকম দেখেন খেয়াল করে। যেমন দেখেন যে এইদিকে আছে ভুটান, এইদিকে আছে নেপাল, আর এইখানে আছে আফগানিস্তান। দেশের নাম কি? আফগানিস্তান। আমরা বুঝতেই পারছি, দেখেন খেয়াল করে, এই যে 3টা গোল দিয়েছি আমি, এটা আফগানিস্তান, এইটা নেপাল, এটা ভুটান। এর পাশে দেখেন কোনো সমুদ্র নেই। সমুদ্র আছে? নেই। তার মানে এই যে 8টি দেশ আমরা পাচ্ছি দক্ষিণ এশিয়ায়, এর মধ্যে ল্যান্ড লক কান্ট্রি, অর্থাৎ 3 দিকে হচ্ছে আপনার, 4 দিকেই হচ্ছে আপনার ল্যান্ড দ্বারা লক করা, এর কোনো সমুদ্র বন্দর নেই। তাহলে ল্যান্ডলক কান্ট্রিকে আমরা আরেক বাংলায় বলতে পারি এটা হচ্ছে সমুদ্র বন্দরবিহীন দেশ, অথবা এটাকে বলা হয় স্থল বেষ্টিত দেশ। তাহলে এই দক্ষিণ এশিয়ার 3টি রাষ্ট্র হচ্ছে আপনার ল্যান্ডলক কান্ট্রি, একটা হচ্ছে আফগানিস্তান, একটা হচ্ছে নেপাল, আর একটা হচ্ছে ভুটান। ওকে, এই 3টা রাষ্ট্র থেকে প্রায় ঘন ঘন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটি ল্যান্ডলক কান্ট্রি, অথবা নিচের কোনটি সমুদ্র বন্দরবিহীন দেশ, অথবা নিচের কোন দেশে সমুদ্র বন্দর নেই। তাহলে কার কার নেই? নেই আফগানিস্তানের, নেই নেপালের, নেই ভুটানের। এবং বলে রাখা দরকার, পৃথিবীতে এই রাষ্ট্রগুলো খুবই অভাগা, এবং পৃথিবীতে যে রাষ্ট্রগুলো ল্যান্ডলক হয়ে থাকে সেই রাষ্ট্রগুলোর ক্ষমতা খুবই কম হয়। কারণ বুঝতেই পারছেন, তাকে কারো না কারোর উপর ডিপেন্ড করতে হয়, হ্যাঁ, তাকে বাণিজ্যের জন্য অন্য রাষ্ট্রের উপর ডিপেন্ড করতে হয়। সুতরাং এই রাষ্ট্রগুলো অনেক কম ক্ষমতাবান হয়। যেমন দেখেন, নেপালকে যদি কোনো পণ্য পরিবহন করতে হয় বা ভুটানকে, তাহলে সে কী ইউজ করে? নেপাল ইউজ করে বাংলাদেশের মোংলা বন্দর, নেপাল ইউজ করে বাংলাদেশের এদিকে কী আছে যেন, কয়েকটা স্থলবন্দর ইউজ করে উত্তর দিকে, যেমন বুড়িমারি এইসব, হ্যাঁ। নেপাল ইউজ করে বাংলাদেশের কি চট্টগ্রাম বন্দর, এটা ইউজ করে কলকাতা বন্দর, ইউজ করে চেন্নাই বন্দর। তার মানে নেপাল বা ভুটান এরা হচ্ছে চেন্নাই, কলকাতা, মংলা, হ্যাঁ, পায়রা অথবা হচ্ছে চট্টগ্রামের উপর ডিপেন্ড করে তাদের আন্তর্জাতিক বাণিজ্যের জন্য। সো এগুলোকে বলা হয় ল্যান্ড লক কান্ট্রি। আবার দেখেন শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটা ছোটো রাষ্ট্র, বাট খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ তার চারদিকে সমুদ্র। এটা একটা দ্বীপ রাষ্ট্র এবং এটা একটা আন্তর্জাতিক রুটে পড়ছে। হ্যাঁ, এটা একটা এমন একটা রুটে পড়ছে, সে রুটটা দেখেন কীভাবে। আমরা জানি যে এই যে সুয়েজ খাল পথটা আমরা দেখতে পাচ্ছি, সুয়েজ খাল থেকে কোনো জাহাজকে যদি যেতে হয় ধরেন চায়নার দিকে, হ্যাঁ, এই যে মালাক্কা প্রণালী দেখেন, সুয়েজ খাল থেকে এদিকে শ্রীলঙ্কার পাশ দিয়ে গেছে হচ্ছে আপনার শ্রীলঙ্কা, এদিকে আন্দামান, এই পাশেই হচ্ছে মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। এখান থেকে কোনো জাহাজকে যদি যেতে হয় চীনে, বা এই দেখেন এখান থেকে আন্তর্জাতিক বাণিজ্যের খুবই গুরুত্বপূর্ণ জাহাজগুলো যাওয়া আসা করে। কারণ এর তীরবর্তী অবস্থিত দেশগুলো কী কী? চায়না, ভিয়েতনাম, তাইওয়ান, থাইল্যান্ড, জাপান, কোরিয়া, এইদিকে আছে রাশিয়া। তার মানে এর তীরবর্তী রাষ্ট্রগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই রাষ্ট্রগুলোকে যদি আন্তর্জাতিক বাণিজ্য করতে হয় মধ্যপ্রাচ্যের সাথে, তাহলে অবশ্যই তাকে শ্রীলঙ্কার পাশ দিয়ে যেতে হয়। সুতরাং শ্রীলঙ্কা তার অবস্থানগত কারণে খুবই গুরুত্বপূর্ণ, এবং আরও গুরুত্বপূর্ণ কারণ শ্রীলঙ্কা ভারতের পাশে। হ্যাঁ, এখন ভারত একটা সুপার পাওয়ার পৃথিবীর। ওকে, ভারত একটা সুপার পাওয়ার। অন্যদিকে হচ্ছে আপনার জাপান বা চায়নাকে এই পথ দিয়ে বাণিজ্য করতে হয়। সুতরাং শ্রীলঙ্কার মতো রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কেন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে? কারণ হচ্ছে 2টা কারণে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক হচ্ছে, যদি চায়নার ক্ষেত্রে আমরা দেখেন খেয়াল করি, চায়না যখন হচ্ছে এই মধ্যপ্রাচ্য অথবা আফ্রিকার সাথে বাণিজ্য করবে, তখন এখানকার বন্দরগুলো অবশ্যই তাকে আশ্রয় নিতে হবে।
হ্যাঁ, শ্রীলঙ্কার বন্দরে, তাহলে একদিকে গুরুত্বপূর্ণ। আর একদিকে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ কেন? কারণ ইন্ডিয়ার মতো রাষ্ট্রকে যদি চায়না কিছু করতে হয়, অথবা যদি ইন্ডিয়ার মতো রাষ্ট্রকে যদি কোনোভাবে দমন করতে হয়, তাহলে অবশ্যই শ্রীলঙ্কার মতো দেশে সমুদ্রঘাটি থাকলে এটা হচ্ছে চায়নার জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছি? সো এই কারণে একটি রাষ্ট্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যেমন শ্রীলঙ্কা গুরুত্বপূর্ণ। আবার এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আমরা বুঝি, চায়না যে কারো জন্য বন্ধুত্বের হাত বাড়ায়, এই হাতটা কিন্তু সবসময় শুভ হয় না। কেন শুভ হয় না দেখেন খেয়াল করে। চায়নার একটা নতুন ডিপ্লোম্যাসি আসছে, এটি হচ্ছে ডেপ ডিপ্লোম্যাসি। ডেপটা কি দেখেন, যে ডেপ মানে ঋণ। এটা হচ্ছে আপনার কোনো রাষ্ট্রকে ঋণের ফাঁদে ফেলে দিবে। যেমন দেখেন চায়নার বিনিয়োগ নিয়ে চায়নার বিনিয়োগ নিয়ে শ্রীলঙ্কা অনেক উন্নত হয়েছে, বিশেষ করে 90 দশকের পরে। চায়নার বিনিয়োগ নিয়ে একটু ইন্ডিয়াকে চাপে ফেলার জন্য হোক, যেভাবে হোক না কেন, শ্রীলঙ্কার একাধিক বন্দর চায়না কী করছে, হাতে নিতে চাইছে। ওকে, হাতে নেওয়ার জন্য হচ্ছে শ্রীলঙ্কা হিউজ পরিমাণ ঋণ দিছে। এখন বুঝতেই পারছেন, ঋণ তো নেওয়ার সময় খুব ভালো লাগে, কিন্তু শোধ করার সময় অনেক খারাপ লাগে, তাই না? শোধ করতে গেলে অনেক বেশি খারাপ লাগে, যে এটা শোধ করবো কীভাবে। এখন শ্রীলঙ্কা জানি যে আমরা এই দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো যদি বলি আমি, এই যে আমাদের 8টি অঞ্চল আমরা দেখতে পাচ্ছি, এই 8টির মধ্যে সবথেকে বেশি এগিয়ে ছিল একসময় শ্রীলঙ্কা। যদিও বর্তমানে মালদ্বীপ এগিয়ে, বাট শ্রীলঙ্কা কিন্তু আগে থেকে শিক্ষা দীক্ষা, বিনিয়োগ, গার্মেন্টস, তারপরে হচ্ছে আপনার কি বলে পর্যটন, সব দিক থেকে হচ্ছে আপনার অনেক গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র হয়ে উঠছিল, এবং এটা মোটামুটি চীনের সহায়তা নিয়ে। এবং দেখেন, এটা ইন্ডিয়ার খুব কাছাকাছি রাষ্ট্র হলেও এটা কিন্তু চীনের সাহায্যে চলে। এখন দেখেন, এই চীনের সাহায্য নিয়ে অনেক বেশি ডেভেলপ হয় কে? শ্রীলঙ্কা। কিন্তু এই যে চীনের যে ডেপ ডিপ্লোম্যাসি, এই যে ঋণের মাধ্যমে এটাকে এমনভাবে জর্জরিত করছে যে শ্রীলঙ্কা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে এটা একটা ঋণগ্রস্ত রাষ্ট্র হয়ে গেছে। বিশেষ করে IMF-এর কাছে বা বিশ্বব্যাংকের কাছে এটা একটা ঋণগ্রস্ত রাষ্ট্র। এখন এর ঋণ শোধ করতে যেয়ে এটাকে অনেক বেগ পেতে হচ্ছে। তার মানে ঋণ নিতে ভালো লাগে, কিন্তু এখন কিন্তু শ্রীলঙ্কার অবস্থা খুবই টালমাটাল অবস্থা। এবং শ্রীলঙ্কার অবস্থা এতই খারাপ যে শ্রীলঙ্কা বাংলাদেশের মতো রাষ্ট্র, যেটা হচ্ছে তার কাছে কিছুই না অর্থনৈতিক দিক থেকে, এবং বাংলাদেশের কাছ থেকে কিন্তু সে ঋণ নিয়েছে, সেটা আমরা সবাই জানি। এবং আমরা কিন্তু পৃথিবীতে এই প্রথম কোনো রাষ্ট্রকে ঋণ দিলাম, এবং সেটা নর্মাল কাউকে না, সেটা হচ্ছে আপনার শ্রীলঙ্কাকে। বুঝতেই পারছি, এটা হচ্ছে শ্রীলঙ্কা সেই চায়নার চাপ থেকে বাঁচার জন্য আন্তর্জাতিক ঋণ শোধ করতে যে আমাদের মতো রাষ্ট্রের কাছ থেকে তারা ধার নিয়ে চলতেছে। ঠিক আছে, এটা যা হোক। আচ্ছা, এখানে একটু বলে লেখা দরকার, আঞ্চলিক ব্যবস্থায় এটা আমি এই যে 8টি রাষ্ট্র আমরা দেখতে পেলাম, সার্ক অঞ্চল আর কি, সোজা কথা এই অংশের যে জোট আছে সেই জোটের নাম হচ্ছে সার্ক অঞ্চল। ওকে, এই 7টা রাষ্ট্র, এই যে 8টি রাষ্ট্র, বারবার 7 বলি শুধু, এই যে 8টি রাষ্ট্র, এই 8টি রাষ্ট্রই হচ্ছে আপনার সার্ক অঞ্চল। তার মানে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থার নাম হচ্ছে সার্ক। এখন জাতিসংঘের মতে আবার এখানে আরও একটি রাষ্ট্র জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র, এটা মনে রাখা দরকার। তাহলে আমরা জানি দক্ষিণ এশিয়ার রাষ্ট্র কয়টি? 8টি। তবে জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র 9টি। সেই 9টির মধ্যে কোনটা যুক্ত হবে? যুক্ত হবে হচ্ছে ইরান। ওকে, তাহলে নোট রাখা দরকার, জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রকে ইরান। ব্যাপারটা বুঝছি আমরা। তার মানে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র 8টি, তবে জাতিসংঘের মতে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র 9টি। তাহলে এখানে কোনটাকে তারা ইনক্লুড করে হচ্ছে আপনার ইরানকে। কিন্তু যদিও আমরা ইরানকে মধ্যপ্রাচ্যের রাষ্ট্র হিসেবে জানি, বাট জাতিসংঘের মতে এটা মধ্যপ্রাচ্যের না হয়ে এটি হচ্ছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। ওকে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা আরও একটি অঞ্চল দেখি, সেটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। আচ্ছা, দক্ষিণ পূর্ব এশিয়া রাষ্ট্রগুলো কারা? এই বাংলাদেশের পাশ দিয়ে দেখেন মায়ানমার, আর উত্তর দিকে যদি চায়না। এই দুটো রাষ্ট্রকে আমি বাদ দিই, বাকি রাষ্ট্রগুলো দেখেন, এই বাংলাদেশের পাশ দিয়ে এই দেখতে পাচ্ছি মায়ানমার, হ্যাঁ, উত্তর দিকে চায়নাটা বাদ দিলাম, আর এই দিকে আছে ফিলিপাইন সমুদ্র দেখেন, আর এই দিকে আছে বঙ্গোপসাগর, এই দিকে ইন্দোনেশিয়া, দক্ষিণ দিকে অস্ট্রেলিয়া, আর ওইদিকে যে পাপুয়া নিউগিনি আছে এটাকে বাদ দিব আমরা। পাপুয়া নিউগিনি বাদে এই যে ভূখণ্ডটি আমরা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া।
দেখেন এটা হচ্ছে এশিয়ার দক্ষিণ আবার পূর্ব, কোন কোণে অবস্থিত? দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত বলে এটাকে বলা হয় সাউথ ইস্ট এশিয়া। ওকে, সাউথ ইস্ট এশিয়া। তাহলে সাউথ ইস্ট এশিয়ান রাষ্ট্র কয়টি? আচ্ছা, বলে রাখা দরকার, সাউথ ইস্ট এশিয়ান রাষ্ট্র হচ্ছে মোট 11টি। আবারও বলি, দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র মোট 11টি। এর মধ্যে হচ্ছে এখানকার একটা জোট আছে, সেই জোটের নাম হচ্ছে আপনার আসিয়ান। আমরা যখন আসিয়ান পড়াবো তখন ডিটেলস পড়বো, জাস্ট একটু দেখি আমরা। এখন আসিয়ান অঞ্চল কারা কারা? আসিয়ান অঞ্চল হচ্ছে বাংলাদেশের পাশে অবস্থিত মায়ানমার, এদিকে আছে ভিয়েতনাম, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ঠিক আছে। আচ্ছা, এদিকে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও আরেকটা রাষ্ট্র হচ্ছে ছোটো একটা এখানে, সেটা হচ্ছে আপনার ব্রুনাই। এই যে 10টি রাষ্ট্র আমরা একত্রে পেলাম, এই 10টি রাষ্ট্রকে বলা হয় একত্রে আসিয়ান অঞ্চল, অথবা এই 10টি রাষ্ট্র হচ্ছে আসিয়ানের সদস্য। তাহলে বুঝতেই পারছেন, এখানে আমি রাষ্ট্র বলছিলাম 11টি, এই 11টির মধ্যে আসিয়ানের মেম্বার 9 যেটি, সেটি হচ্ছে আপনার পূর্ব তিমুর। এই যে একটা দ্বীপ আমরা ছোটো রাষ্ট্র দেখতে পাচ্ছি, দ্বীপ রাষ্ট্র, এটি হচ্ছে তিমুর লিস্তে, তিমুর লিস্তে অথবা পূর্ব তিমুর। এটি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র হলেও আসিয়ান অঞ্চলের দেশ নয়। ওকে, এখন বলে রাখা দরকার যে যদিও এটা আসিয়ানের দেশ নয়, তবে কিন্তু এটা আসিয়ানের সহযোগী দেশ। এখন আসিয়ানের সদস্য মোট 10টি আর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ 11টি। তাহলে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে আসিয়ানের মেম্বার 9কে পূর্ব তিমুর, তাহলে 9কে পূর্ব তিমুর। এখন পূর্ব তিমুর আসিয়ানের মেম্বার না হলেও কিন্তু এটা আসিয়ানের সহযোগী সদস্য। এখন বলে রাখা দরকার, এই 10টি রাষ্ট্রের সাথে 2টি রাষ্ট্র আছে, সেটি হচ্ছে আসিয়ানের সহযোগী। একটা হচ্ছে পূর্ব তিমুর, আর একটা হচ্ছে দেখেন এই যে হলুদ রাষ্ট্র দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে পাপুয়া নিউগিনি। এই পাপুয়া নিউগিনি এবং পূর্ব তিমুর এই দুইটা আসিয়ানের মেম্বার না হলেও আসিয়ানের সহযোগী সদস্য। অর্থাৎ ভবিষ্যতে এই পূর্ব তিমুর এটা অস্ট্রেলিয়ার, যদিও এটা ওশেনিয়ান অঞ্চলের দেশ, ওকে, ওশেনিয়া মহাদেশের দেশ, আর এটা হচ্ছে পূর্ব তিমুর, এটা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। সো এই ওশেনিয়ান রাষ্ট্র পাপুয়া নিউগিনি এবং হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র পূর্ব তিমুর, এই দুইটা রাষ্ট্র ভবিষ্যতে আসিয়ানে যুক্ত হতে পারে। তাহলে আসিয়ানের সদস্য রাষ্ট্র 2টা, পূর্ব তিমুর এবং হচ্ছে আপনার পাপুয়া নিউগিনি। আচ্ছা, পূর্ব তিমুর থেকে জানা দরকার যে পূর্ব তিমুর কিন্তু আপনার এশিয়া মহাদেশের, আবারও বলি, পূর্ব তিমুর এশিয়া মহাদেশের সর্বশেষ স্বাধীন রাষ্ট্র, অথবা পূর্ব তিমুর এশিয়া মহাদেশের সর্বশেষ জাতিসংঘের সদস্য রাষ্ট্র। ওকে, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এবার আমরা দেখব হচ্ছে দূর প্রাচ্য। আচ্ছা, প্রাচ্য থেকে দূরে বলে এটাকে বলা হয় দূর প্রাচ্য। সম্ভবত এটা হাদিসে আছে যে জ্ঞান অর্জনের জন্য তোমরা সুদূর চীনে যাও। সুদূর চীন, এটা কি জাল মানে শক্ত হাদিস কিনা আমি জানি না, তবে এটা বলে থাকে। জ্ঞান অর্জনের জন্য আমাদের কোথায় যেতে বলছে? চীনে যেতে বলছে, চীন। আচ্ছা, এখন আমরা দূর প্রাচ্য দেখব। প্রাচ্য থেকে দূরে, এখন যদি বলা হয় প্রাচ্য কি, তাই না? প্রাচ্য কি? আচ্ছা, প্রাচ্য বলতে প্রাচ্য মধ্যপ্রাচ্য দুটোই বাদ রেখে গেছি, যা হোক। আচ্ছা, প্রাচ্য বলতে বোঝানো হয় বর্তমান সিরিয়া, বর্তমান লেবানন, বর্তমান ইসরায়েল, ঠিক আছে, বর্তমান প্যালেস্টাইন, এই যে ভূখণ্ডটি আমরা দেখতে পাচ্ছি পশ্চিম এশিয়ার, সিরিয়া, লেবানন, এটাকে বলা হয় প্রাচ্য। এই প্রাচ্য থেকে এটাকে বলা হয় সম্ভবত নিকট প্রাচ্য, ঠিক আছে, নিকট প্রাচ্য থেকে দূরে বলে এটাকে বলা হয় দূর প্রাচ্য। এখন দূর প্রাচ্য রাষ্ট্র কোনগুলা? দূর প্রাচ্যের রাষ্ট্র হচ্ছে বর্তমান বৃহত্তম চায়না, ঠিক আছে, চায়নার পরে তাইওয়ান, দেখেন এই যে চায়না, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, এদিকে আছে জাপান, আর অনেকে হংকংকেও বলে থাকে, হংকং যদিও চীনের অংশ। যা হোক, এই যে ভূখণ্ডটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ চায়না, জাপান, 2 কোরিয়া, তাইওয়ান, হংকং, এই রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় দূর প্রাচ্য, অথবা এই রাষ্ট্রগুলোকে বলা হয় পূর্ব এশিয়া। পূর্ব এশিয়া বললেও এটাকে ভুল হবে না। ওকে, তাহলে এই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে আপনার দূর প্রাচ্য। এবং বুঝতেই পারছেন দূর প্রাচ্যের রাষ্ট্রগুলোর এদেরও আপনার একটা ভাষাগত, নৃগোষ্ঠীগত, চেহারাগত একটা মিল আছে এখানে। ওকে,
এটা গেল দূরপ্রাচ্য। এবার একটু আমরা আসি মধ্যপ্রাচ্য কি। আচ্ছা, মধ্যপ্রাচ্য আমরা রেখে গেছিলাম সম্ভবত। মধ্যপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বলতে বেশিরভাগ আরবি ভাষাভাষী অঞ্চলকে মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে গণ্য করা হয়, বাট সব আরবি ভাষা দেশ না। আচ্ছা এশিয়ার এইদিকে ইরান থেকে এই পাশে আছে তুরস্ক, আর এইদিকে যেই দ্বীপ যা আছে না কেন সেগুলো সহ আফ্রিকার ইজিপ্ট মানে হচ্ছে মিশর সহ লোহিত সাগরের থেকে এডেন সাগর থেকে অ্যারাবিয়ান সি মাঝখানের যে ভূখণ্ডটি আমরা দেখলাম এটিকে বলা হয় মধ্যপ্রাচ্য। আচ্ছা, এখন মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা বেশিরভাগ পড়ছে এশিয়ায়। আবারও বলে রাখা দরকার, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলা বেশিরভাগ পড়ছে এশিয়ায়। এখন আরব উপদ্বীপের সকল রাষ্ট্র, মধ্যপ্রাচ্য যখন বলবো তখন একটা বিশাল অংশকে বোঝানো হবে। আরব উপদ্বীপের, আগেই বলছি আরব উপদ্বীপ কারা বুঝতেই পারছেন, আরব উপদ্বীপের সকল রাষ্ট্র প্লাস গালফ সাগরের তীরবর্তী রাষ্ট্রগুলো অর্থাৎ ইরান ইরাক সহ এ পাশে আসলে আপনার দেখেন পশ্চিম এশিয়ার সকল রাষ্ট্র, অর্থাৎ পশ্চিম এশিয়ার রাষ্ট্রগুলো কারা, ওই যে নিকট প্রাচ্য যাই বলি না কেন, ইসরায়েল, প্যালেস্টাইন, সিরিয়া, লেবানন, হ্যাঁ, এদিকে যে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রগুলো আছে সেগুলো সহ সাথে যুক্ত হবে তার্কি। ওকে, তার্কি যুক্ত হবে, আর যুক্ত হবে দেখেন এখানে একটা ইউরোপিয়ান দ্বীপ রাষ্ট্র, এটা হচ্ছে সাইপ্রাস, নাম হচ্ছে সাইপ্রাস। ওকে, সহ এইদিকে এসে আফ্রিকার ভূখণ্ড ইজিপ্ট বা মিশর, এই রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় মধ্যপ্রাচ্য। এখন দেখেন এই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর একটা বৈশিষ্ট্য আছে, সেটি হচ্ছে বেশিরভাগ দেশ, নট সবাই, আমি বললাম যে বেশিরভাগ দেশ হচ্ছে আপনার মুসলিম প্রধান। যেমন বুঝতেই পারছেন এখানে অ্যারাবিয়ান রাষ্ট্রগুলো সৌদি, ইয়েমেন, ওমান, ইউএই, এগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে আপনার মুসলিম রাষ্ট্র। এখন বেশিরভাগ রাষ্ট্র মুসলিম হলেও কিন্তু অমুসলিম দেশ এখানে কি আছে, ইসরায়েল, এটা কিন্তু অমুসলিম দেশ, এটা ইহুদি প্রধান রাষ্ট্র, বুঝতেই পারছেন। আচ্ছা, আগেই বলছি যে এখানকার বৈশিষ্ট্য অনেক কিছু মিল আছে। যেমন দেখেন এখানকার বেশিরভাগ রাষ্ট্র ভাষাভাষী কি, সেটা হচ্ছে আপনার অ্যারাবিক ভাষাভাষীর দেশ, বাট অ্যারাবিয়ান অঞ্চল নয় এরকম দেশ আছে কারা আছে দেখেন, মধ্যপ্রাচ্যের রাষ্ট্র অথচ ভাষা অ্যারাবিক নয় এরকম রাষ্ট্র কি আছে, ইরান, এরকম রাষ্ট্র কি আছে, তার্কি বা তুরস্ক। এরা মধ্যপ্রাচ্যের দেশ হলেও ভাষা কি নয়, আরবি নয়। আচ্ছা, আবার একটা দেশ আছে ইসরায়েল। ইসরায়েলের ভাষা একসময় ছিল দুইটা, সেটা হচ্ছে হিব্রু এবং আরবি, বাট বর্তমানে আরবিকে তারা বাদ দিয়ে দিয়েছে রাষ্ট্রভাষা হিসেবে, বাদ দিলে বর্তমানে শুধুমাত্র হিব্রু। তার মানে মধ্যপ্রাচ্যে যে 18টার মতো দেশ আছে সেখান থেকে হচ্ছে 3টি রাষ্ট্রের ভাষা আরবি নয়, সেটিকে কে, তার্কি, সেটিকে কে ইরান, আর হচ্ছে আপনার ইসরায়েল। ওকে, আরেকটা দেশ আছে, এটা হচ্ছে আপনার ভুল বললাম, 4টে রাষ্ট্র, সেটা হচ্ছে সাইপ্রাস। এদের ভাষাও হচ্ছে আপনার আরবি না, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এখানকার যে বেশিরভাগ রাষ্ট্র হচ্ছে আপনার মুসলিম, বাট এখানে মুসলিম হলেও ইসরায়েল কিন্তু রাষ্ট্র দিক থেকে একটা মুসলিম রাষ্ট্র নয়। ওকে, আচ্ছা, ভাষা তো বললাম, অনেক ক্ষেত্রে এদের হচ্ছে মিল আছে। যেমন দেখেন বেশিরভাগ দেশ হচ্ছে পাহাড় সমৃদ্ধ, বাট পাহাড় সমৃদ্ধ দেশ নয় এরকম রাষ্ট্র হচ্ছে কি, লেবাননে কিন্তু আপনার এরকম পাহাড় পর্বত নেই, ঠিক আছে। যা হোক, এই বিষয়ে যখন আমরা বিস্তারিত পড়ব, যখন হচ্ছে আপনারা ক্লাস করবেন, এটা একটা অঞ্চল নিয়ে অনেকগুলো ক্লাস হবে, 4টা-5টা করে ক্লাস হবে, কারণ এই অঞ্চলের রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ। যেমন মধ্যপ্রাচ্য বাদ দিয়ে বিসিএসে প্রশ্ন হওয়া সম্ভব না, সোজা কথা, সেটা পিলিতে হবে না। আর লিখিততে অবশ্যই এখান থেকে বড় প্রশ্ন থাকবেই, এখান থেকে বড় প্রশ্ন আসে না এরকম কোনো বিসিএস নেই। যেমন সৌদির সাথে ইরানের সম্পর্ক, এটা কিন্তু আপনার এই যে 41তম বিসিএসের সঙ্গে লিখিততে আসছিল। সৌদি ইরান সম্পর্ক, অথবা ইরান তার্কি সম্পর্ক, তার্কি সৌদি সম্পর্ক, ইসরায়েলের সাথে প্যালেস্টাইনের সম্পর্ক, এখানকার রাষ্ট্রগুলো ক্ষুদ্র হলেও পৃথিবীর রাজনীতি নিয়ন্ত্রণ হয় এই অংশকে কেন্দ্র করে, অর্থাৎ পৃথিবীর বৃহত্তম সুপার পাওয়ার রাষ্ট্রগুলো কম বেশি হচ্ছে এই দেশগুলো নিয়ে হচ্ছে তার রাজনীতি করে থাকে। কারণ এখানে হচ্ছে আপনার তেলের আধার, এটা হচ্ছে গ্যাসের আধার, আবার এটা হচ্ছে ধর্মের আধার। বলতেই পারে এখান থেকে উৎপত্তি হয়েছে পৃথিবীর বৃহত্তম কয়েকটি ধর্ম। সো
এই রাষ্ট্রগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই রাষ্ট্রগুলো আমাদের অনেক বিস্তারিত পড়তে হবে, যেমন ইয়েমেন সংকট, হ্যাঁ, তারপরে এদিকে লিবিয়া সংকট। এগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র বিসিএসএ প্রিলিমিনারি না, আমাদের লিখিত পর্যন্ত এগুলো লাগে। যাই হোক, আমরা পত্রপত্রিকা বলি, আমরা টেলিভিশন বলি, যেখানেই যাব না কেন এই মধ্যপ্রাচ্যের নিউজ থাকবেই। সো পৃথিবীর রাজনীতি আবর্তিত হয় মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, এটা নিঃসন্দেহে সত্য কথা। এবং পৃথিবীর যুদ্ধগুলো দেখবেন যে আপনার বেশিরভাগ যুদ্ধ এই অংশকে কেন্দ্র করেই হচ্ছে। যাই হোক, তো আমরা ক্লাসগুলো বিস্তারিত করার জন্য আপনারা ভর্তি হয়ে যান। আর ভর্তিগুলা বললামই, আমরা 5 তারিখের পর থেকে আমরা ক্লাস শুরু করব, বইটা বের হলেই। হ্যাঁ, আর দেখেন আপনাদের সবথেকে বড় সুবিধা যে আমার বই আছে, আমরা বইটা দেখে দেখে পড়াবো। বইটা দেখে দেখে আমরা পুরো সিলেবাস শেষ করব, এবং এমনভাবে সিলেবাস শেষ করবো যেন আপনি এই ক্লাস থেকে অথবা আমার এই বই থেকে আপনারা 70+ অ্যান্সার করতে পারেন। ইনশাল্লাহ এটা পারবেন আপনারা। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। যারা ভর্তি হতে চান তারা আমাকে ইনবক্সে নক দিন, আর আমি কমেন্টে ভর্তির পদ্ধতি দেখিয়ে দেবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।